ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি, ওয়েলকাম টু দিগন্ত ব্যাচ। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের আরেকটা ক্লাস চলে এলো। আগের ক্লাসে আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, শেষে যেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ওই গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো সম্বন্ধে ডিসকাস করেই আমরা ক্লাসটা শেষ করেছিলাম। সেখানে তোমাদের বোঝাচ্ছিলাম যে কিভাবে গ্রিন হাউস গ্যাসগুলো কিভাবে পরিবেশের উপরে এফেক্ট ফেলে, কিভাবে ওজোন লেয়ারকে কিভাবে ধ্বংস করছে, যার দরুন আমাদের প্রাণী জগৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করেছিলাম। আশা করছি ক্লাসটা তোমাদের হেল্প করেছে এবং বুঝতে পেরেছো। কিছু ডাউট থাকলে অবশ্যই তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, আজকে আরেকটা ক্লাস। এই ক্লাসটা আমরা শুরু করব শক্তির যথাযথ ব্যবহার কিভাবে করা উচিত, কিভাবে করা দরকার, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। বিভিন্ন প্রকার শক্তি এবং সেই শক্তিকে কিভাবে আমরা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারি, যার ফলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারি। সেগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো ক্লাসে এই ক্লাসে কিন্তু খুব বিশাল বোঝাশোনার জিনিসপত্র নেই, মুখস্থ করার জিনিসপত্রই বেশি রয়েছে। কিছু জিনিস থিওরিটিক্যাল জিনিস রয়েছে যেগুলো তোমরা জিওগ্রাফিতেও পড়েছো। সেগুলো আমরা তাড়াতাড়ি করে আমরা ওইগুলোকে কুইক রিক্যাপ নিয়ে নেব, দিয়ে চ্যাপ্টারটাকে আমরা শেষ করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমে যে টপিকটা নিয়ে আমাদের ডিসকাস করতে হবে সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নে শক্তি উৎসের ব্যবহার। স্থিতিশীল উন্নয়ন জিনিসটা কি, এটা সম্বন্ধে তো আমরা ডিসকাস করব। এই স্থিতিশীল উন্নয়ন জিনিসটা কি, বা যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি, এটা সম্বন্ধে তো আমরা পরে ডিসকাস করব। যে শক্তির উৎসগুলো আমাদের রয়েছে, আমরা যে সকল শক্তির উৎস যেগুলো আমরা ইউজ করি, সেই সকল শক্তি উৎসগুলো কিভাবে আমরা ইউজ করি, তাদের কি খারাপ দিক রয়েছে, সেই সকল শক্তিগুলো কোন শক্তিগুলো পরিবেশের জন্য ভালো, পরিবেশ বান্ধব, সেগুলো সম্বন্ধে আমাদের আলোচনা করতে হবে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কি ধরনের শক্তি উৎসের ব্যবহার আমরা করি সেটা ডিসকাস করছি। ফার্স্ট যে শক্তি উৎস রয়েছে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেটাকে ফসিল ফুয়েলও বলা হয়। ফসিল মানে হচ্ছে জীবাশ্ম। তোমরা জানো যে জীবাশ্ম জিনিসটা কি, যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে উদ্ভিদ বা প্রাণী বহু বছর ধরে ওরা চাপা পড়ে রয়েছে। তো জিওগ্রাফিতে পড়েছো এই জিনিসগুলো, জীবাশ্ম যেভাবে তৈরি হয়, তাই না? তাহলে বছর বছর ধরে যখন ভূমিকম্প হয় বা আর্থকুইক যখন হয়, তখন কি এই গাছপালা, পশু পাখি, এই সকল প্রাণী, এগুলো হচ্ছে মাটির নিচে বছর বছর থেকে চাপা পড়ে কি হয়, জৈব বিয়োজনের মাধ্যমে ওরা কি হয়, অভ্যন্তরের চাপ, তাপ এবং ব্যাকটেরিয়া দ্বারা পচনের ফলে ক্রমে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জ্বালানিতে রূপান্তরিত হয়। এই সকল জ্বালানিগুলিকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম মানে জীবের অশ্ব থেকে তৈরি হয়েছে। এই সকল জীব বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়তে অণুজীব দ্বারা ব্যাকটেরিয়া দ্বারা ওরা বিয়োজিত হয়ে, তাপ চাপে ওরা বিয়োজিত হয়ে ওরা ফাইনালি কি প্রডিউস করে, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো তৈরি করে। এগুলো আমরা জ্বালানি হিসাবে ইউজ করি, তাই না? এই যে জ্বালানিকে বলা হচ্ছে, এই জ্বালানিকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলা হচ্ছে। এরপরে যে জিনিসটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। এই যে জীবাশ্ম জ্বালানি, দেখো শুরুতে শুরুতে পড়া উচিত ছিল যে জ্বালানির তাপন মূল্য কি। তাপন মূল্য জিনিসটা কি? তাপন মূল্য কথাটা শুনে কিছু বুঝতে পারছো যে কত পরিমাণ জ্বালানি দহন হলে কতটা পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, এটাই অ্যাকচুয়ালি ক্যালোরিফিক ভ্যালু যেটাকে বলা হয় আর কি। তো তাপন মূল্য কি, যে একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি, যদি কঠিন জ্বালানি হয় তাহলে একক ভরের হবে, যদি তরল জ্বালানি হয় বা গ্যাসীয় জ্বালানি হয় তাদের ক্ষেত্রে একক আয়তনের হবে। তাহলে কঠিন জ্বালানির ক্ষেত্রে একক ভরের, আর তরল বা গ্যাসীয় জ্বালানির ক্ষেত্রে একক আয়তনের। তাহলে একক ভরের কঠিন জ্বালানি বা একক আয়তনের তরল বা গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে তার তাপন মূল্য। ঠিক আছে, তাহলে এটাই বলেছে যে একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা এসটিবিতে একক আয়তনে, দেখো আয়তন যখন ইউজ করবে এসটিবিতে বলবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে, কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু বলা হয়। ক্যালোরিফিক ভ্যালুটা তাহলে কি, তাহলে
তুমি আমাকে বলো যে যদি কোনো জ্বালানির একক পরিমাণ যদি দহনে যদি বেশি তাপশক্তি উৎপন্ন হয়, তাহলে সেই বলবো যে সেই জ্বালানির ক্যালোরিফিক ভ্যালুটা অনেক বেশি। কোনো জ্বালানিকে দহন করলে যদি তাপশক্তি কম উৎপন্ন হয়, বলবো যে তার ক্যালোরিফিক ভ্যালুটা অনেক কম, তাই না? তাহলে এইখান থেকে অ্যাকচুয়ালি এই ক্যালোরিফিক ভ্যালুর মান থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে কোন জ্বালানিটা ভালো, কোন জ্বালানিটা খারাপ জ্বালানি, তাই না? আচ্ছা, তাপন মূল্যের একক কি? তুমি এক্ষুনি বুঝতে পারছো যে একক ভরের ক্ষেত্রে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, তাহলে তাপশক্তি ডিভাইডেড বাই একক ভর কি? তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক তুমি জানো যে সিজিএস এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতি প্রথমে করছি, এসআইতে তাপের একক কি? জুল। আচ্ছা, প্রতি একক ভর বলতে একক ভর মানে কি বলতো? 1 গ্রাম হতে পারে, 1 কেজি হতে পারে। আর এখানে ওইগুলোই দেওয়া রয়েছে আর কি, যে এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। এবার প্রতি কেজি দহনে, এটা কঠিন জ্বালানির ক্ষেত্রে, তাহলে প্রতি কেজি জ্বালানি দহনে যে যত জুল তাপশক্তি উৎপন্ন হয়, ঠিক আছে, তাহলে জুল পার কেজি। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে এখানে এখানে এটা সিজিএস পদ্ধতিতে ক্যালোরি দেওয়া রয়েছে। হুম হুম ক্যালোরি পার গ্রাম, আর্ক পার গ্রামও করা যেতে পারে, তাই না? কিন্তু এখানে ক্যালোরি পার ব্যবহারিক এককটাকেই কনসিডার করা হয়েছে, ক্যালোরি পার গ্রাম। কোনো অসুবিধা নেই, তুমি প্রতি প্রতি সেন্টিমিটার কিউব আয়তনের ক্ষেত্রেও তুমি বলতে পারো প্রতি সেন্টিমিটার কিউব, তাহলে ক্যালোরি পার সেন্টিমিটার কিউব এটাও বলতে পারো, মানে তখন একক আয়তনের জন্য হয়ে যাবে। তাহলে আয়তনের দিক দিয়ে যদি বলো তাহলে ক্যালোরি পার সেন্টিমিটার কিউব, এরকম জুল পার মিটার কিউব। এটা লিকুইড জ্বালানির ক্ষেত্রে বা গ্যাসীয় জ্বালানির ক্ষেত্রে এটা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু বা হচ্ছে তাপন মূল্যের একক। তো একটু দেখে রাখতে পারো, পরীক্ষায় জেনারেলি আসে না, হ্যাঁ, সংজ্ঞা জেনারেলি আসে না, একবার করে জাস্ট দেখে রাখবে, এই জন্য সিঙ্গেল টিক মেরে রাখলাম, নট টু মাচ ইম্পর্টেন্ট। এরপরে যে জীবাশ্ম জ্বালানি পড়ছিলাম, ওই জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য কেমন, কি ওটার গুরুত্ব কি, সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। বলছে এই জীবাশ্ম জ্বালানি এটা হচ্ছে সহজলভ্য, এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে আর কি, জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে জীবাশ্ম জীবাশ্ম জ্বালানির জীবাশ্ম জ্বালানির জীবাশ্ম জ্বালানির জ্বালানি হস্যইকার, ঠিক আছে? জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে আর কি 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 বৈশিষ্ট্য রয়েছে? এটি সহজলভ্য, নিরাপদে ব্যবহারযোগ্য, খুবই সহজলভ্য, মাটির নিচ থেকে পাওয়া যায়, কিন্তু খুবই মানে অতিরিক্ত সহজলভ্যও নয়। এর তাপন মূল্য অনেক হাই, তাপন মূল্য অনেক বেশি হয়, কম জ্বলনাঙ্ক বিশিষ্ট। এটা জ্বলনাঙ্ক বলতে বর্গে জয় ব, কিন্তু এটা জ্বলনাঙ্ক, মানে জ্বলনাঙ্ক কম এর আর কি, ঠিক আছে? আচ্ছা, জলীয় বাষ্প মুক্ত হতে হবে এবং হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, এখানে তার বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে আর কি, যে এই জীবাশ্ম জ্বালানির কি কি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বললো এটি সহজলভ্য, নিরাপদে ব্যবহার করা যায়, আর এদের তাপন মূল্য উচ্চ হয়, জ্বলনাঙ্ক কম হয় এদের, এবং এদেরকে যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু জলীয় বাষ্প মুক্ত হতে হবে, জলীয় বাষ্প থাকা যাবে না। কতগুলো উদাহরণ দেওয়া রয়েছে এই জীবাশ্ম জ্বালানির। একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, 2 নম্বর হচ্ছে এলপিজি, সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে সব জীবাশ্ম জ্বালানির উদাহরণ। তাহলে এই উদাহরণগুলো একটু ভালো করে পড়ে রাখবে, এই উদাহরণগুলো একটু কাজে লাগবে তোমার, জীবাশ্ম জ্বালানির উদাহরণগুলো, ঠিক আছে? আর এখানে অতটা ইম্পর্টেন্ট কিছু নেই। এরপরে বিভিন্ন প্রকার কয়লার তাপন মূল্য সম্বন্ধে দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি তাপন মূল্য কিছু ক্ষেত্রে মানে আগে জীবাশ্ম জ্বালানির তাপের মানে ক্যালোরিফিক ভ্যালুর কথা বলা হলো, তার বৈশিষ্ট্যের কথা বলা হলো। এরপরে কয়লার তার বৈশিষ্ট্য মানে তার তাপন মূল্যের কথা এখানে ডিসকাস করা রয়েছে। তো কয়লা অ্যাকচুয়ালি কি কার্বনেরই একটা মানে কার্বন থেকেই তৈরি হয়েছে কয়লা, তাই না? মানে তার মেন কম্পোনেন্ট হচ্ছে কার্বন। তো কয়লার মধ্যে কার্বনের পরিমাণ যত বেশি হবে সেই কয়লা তাপন মূল্য তত বেশি হবে। এটা খেয়াল রাখবে যে কার্বনের উপরে ভিত্তি করে কিন্তু একটা কয়লার তাপন মূল্য আমরা ডিসাইড করতে পারি। যত কার্বনের পরিমাণ বেশি হবে তত তার তাপন মূল্য বেশি হবে। এখানে ওটাই দেওয়া রয়েছে, দেখো এখানে ওটাই দেওয়া রয়েছে যে কয়লার এখানে প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে আন্থ্রাসাইট, হ্যাঁ, একটা বিটুমিনাস, একটা লিগনাইট, একটা পিট, জিওগ্রাফিতে তুমি পড়েছো। অ্যান্থ্রাসাইডে কত পার্সেন্ট কার্বন থাকে? 90 থেকে 98%, মানে কার্বনের পরিমাণ অনেক বেশি, নিশ্চয়ই ক্যালোরিফিক ভ্যালুও অনেক বেশি। দেখেছো 32,500 থেকে 34,000 কিলোজুল পার কেজি। প্রতি কেজি দহনে এত কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়, যথেষ্ট বেশি।
বিটুমিনাসের ক্ষেত্রে তাহলে এইগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে কয়লারগুলোর মধ্যে কোনটার হচ্ছে সবচেয়ে বেশি, কোনটার হচ্ছে সবচেয়ে কম ক্যালোরিফিক ভ্যালু। ঠিক আছে, তো পরীক্ষায় এটা আসতে পারে যে কোন কয়লার হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু সবচেয়ে বেশি, অ্যান্থ্রাসাইটের ক্ষেত্রে বলে দেবে। ঠিক আছে, আর এই ভ্যালুটা দেখে রাখতে পারো, বাট এইটা তোমাকে খেয়াল রাখতে হবে, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, পিট। আচ্ছা, পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত জ্বালানির তাপন মূল্য। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত জ্বালানির তাপন মূল্য কি? পেট্রোলিয়াম জিনিসটা কি? পেট্রোলিয়াম, পেট্রোল একই জিনিস নয় কিন্তু। পেট্রোলিয়াম হচ্ছে যে ভূগর্ভস্থ থেকে যে তরল জ্বালানি নয়, জ্বালানি। তাহলে ভূগর্ভস্থ থেকে যে তরল জ্বালানি তোলা হয় তাকে বলা হয় পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম ডেফিনেশন লাগবে না পরীক্ষার জন্য। পেট্রোলিয়াম মানে ভূগর্ভস্থ থেকে যে তরল জ্বালানি, মানে ক্রুড যে জিনিসটা তৈরি করা, মানে নিষ্কাশন করা হয়, যেটা ভূগর্ভস্থ থেকে একদম, সেটা পিউরিফাইড নয় কিন্তু, তাতে সমস্ত কিছু জিনিস মিশে থাকে। সেইটাকে বলা হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামকে যখন ফ্র্যাকশনাল ডিস্টিলিউশন বা হচ্ছে আংশিক পাতন প্রক্রিয়া, যখন যখন তার কম্পোনেন্টগুলো আলাদা করা হয়, তখন কিন্তু আমরা ডিফারেন্ট জিনিসপত্র পাই এই পেট্রোলিয়াম থেকে। পেট্রোলিয়াম থেকে কি কি পাই? পেট্রোলিয়াম গ্যাস পাই, পেট্রোল বা গ্যাসোলিন পাই, কেরোসিন পাই, ডিজেল পাই, রান্নার গ্যাস পাই। এগুলো সবই কিন্তু পেট্রোলিয়াম থেকে আসে। পেট্রোলিয়াম হচ্ছে একটা হোলিস্টিক টার্ম। পেট্রোলিয়াম হচ্ছে একটা হোলিস্টিক টার্ম। পেট্রোলিয়ামের মধ্যে কিন্তু এই সকল জিনিসগুলো থাকে। এবার তাদেরকে সেপারেট করা হয়, ডিফারেন্ট প্রসেসে তাদেরকে সেপারেট করা হয়, তার একটা প্রসেস রয়েছে। তো পেট্রোলিয়ামের মধ্যে তাহলে পেট্রোলিয়াম গ্যাস থাকে, যার তাপন মূল্য কিন্তু অনেক হাই, 50,000। দেখেছো পেট্রোলিয়ামের তাপন মূল্য কত হাই, তাই না? পেট্রোল বা হচ্ছে গ্যাসোলিন, তার হচ্ছে 48,000। কেরোসিন তেল, সেটা হচ্ছে 46,200। ডিজেল হচ্ছে 44,800। রান্নার গ্যাস, সেটা হচ্ছে 50,000। তাহলে পেট্রোলিয়াম, রান্নার গ্যাসের, এলপিজিরও তাপন মূল্য যথেষ্ট হাই, তাই না? তো এটা একটু খেয়াল রাখতে হবে, এদের মধ্যে তাপন মূল্য কার বেশি, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে রয়েছে প্রাকৃতিক গ্যাস এবং হচ্ছে তার তাপন মূল্য। প্রাকৃতিক গ্যাস এবং হচ্ছে তার তাপন মূল্য। প্রাকৃতিক গ্যাস এবং তার তাপন মূল্য। প্রাকৃতিক গ্যাস কি? যে পেট্রোলিয়াম খনিতে পেট্রোলিয়ামের উপর এবং হচ্ছে কোনো খনিতে শুধুমাত্র যে গ্যাসীয় পদার্থ সঞ্চিত থাকে, সেই গ্যাসীয় পদার্থকে প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস বলা হয়। হচ্ছে পেট্রোলিয়ামের খনিতে অনেক সময় কি হয়, ওই পেট্রোলিয়ামের উপরে কিছুটা পরিমাণে গ্যাস থাকে, মানে ভেসে থাকে বলবো না, তার সঙ্গে থাকে আর কি, পেট্রোলিয়ামের উপরে কিছু পরিমাণ গ্যাস থাকে। বা কোনো খনিতে শুধুমাত্র এই কিছু পরিমাণ হচ্ছে গ্যাসীয় পদার্থ সঞ্চিত থাকে, যেগুলো কিন্তু তাপন মূল্য রয়েছে, যেগুলো কিন্তু মানে যেগুলো থেকে তাপ শক্তি পাওয়া যায়। তাহলে শুধু গ্যাস থাকতে পারে, না হলে পেট্রোলিয়ামের সঙ্গে গ্যাস থাকতে পারে। সেই যে গ্যাসটাকে বলা হচ্ছে ন্যাচারাল গ্যাস বা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এগুলো সবই হচ্ছে ওই ন্যাচারাল প্রসেসের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে বছর বছর ধরে ওই উদ্ভিদ প্রাণী সমস্ত কিছু হচ্ছে তাপে ওরা হচ্ছে বিয়োজিত হয়ে তারপরে ওই সকল গ্যাসগুলো উৎপন্ন করে। ঠিক আছে, তো এর প্রধান উপাদান কি? এর প্রধান উপাদান হলো মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন এবং ইথেন। ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটা, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো মিথেন এবং ইথেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। যেগুলো বললাম, এই যে জিনিসগুলো বলছি, এগুলো কিন্তু বইতে খুব ভালো করে দাগিয়ে রাখবে, ইম্পর্টেন্ট লাইন এগুলো। আচ্ছা, প্রাকৃতিক গ্যাসকে প্রায় 200 বার, মানে 200 বার, এটা হচ্ছে চাপের একক বার। তাহলে প্রাকৃতিক গ্যাসকে প্রায় 200 বার চাপে সংক্রমিত করে তরলে পরিণত করা হয়, একে সিএনজি বলা হয়। সিএনজি, যখন প্রাকৃতিক গ্যাসকে প্রায় 200 বার চাপে সংক্রমিত করে তরলে পরিণত করা হয়, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হয় সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর তাপন মূল্য হচ্ছে 33 থেকে 50 কিলোজুল। তাহলে এই যে সিএনজি গ্যাস বলতে কি বোঝো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে প্রাকৃতিক গ্যাসকে তুমি যদি চাপে সংক্রমিত করে, গ্যাসকে যদি চাপ প্রয়োগ করা হয় তরলে পরিণত হয়ে যায়, তাহলে গ্যাসকে যদি চাপ প্রয়োগ করো তাহলে হচ্ছে তরলে পরিণত হয়। এই যে তরল যে প্রাকৃতিক গ্যাস, এটাকে বলা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, বুঝতে পেরেছো? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখানে গ্যাস সিলিন্ডার দেওয়া আছে, আগুন লাগবে। ওকে, জীবাশ্ম জ্বালানির সংরক্ষণে। এবার জীবাশ্ম জ্বালানি, তাহলে যা ডিসকাস হলো এগুলো হচ্ছে সব জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েলই। এই যে প্রাকৃতিক গ্যাস টেসগুলো সবই তো জীবাশ্ম জ্বালানিরই অন্তর্গত, তাই না? তাহলে নেসেসিটি অফ কনজারভেশন অফ ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কি রয়েছে? 1 নম্বর, জীবাশ্ম জ্বালানির মজুদ সীমিত। এটি নবীকরণযোগ্য নয়। নবীকরণযোগ্য মানে পুনর্ব্যবহার করা যায় না আর কি। একবার
যদি ইউজ করে দাও তাকে আবার রিইউজ করতে পারবে না। কয়লাকে দহন হয়ে গেলে সে কয়লা শেষ হয়ে গেল, তাই না? তাহলে সংরক্ষণ এই জন্য করতে হবে কারণ হচ্ছে এটা কিন্তু সীমিত পরিমাণে রয়েছে, এর মজুদ সীমিত, লিমিটেড অ্যামাউন্টে রয়েছে প্রকৃতিতে। তো এটাকে আবার রিইউজও করতে পারবে না, মানে এরকম নয় যে তাকে আবার তুমি আর্টিফিশিয়ালি তুমি তাকে ক্রিয়েট করতে পারবে, কিন্তু নয়। জীবাশ্ম জ্বালানির অধিকতর ব্যবহারে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস CO2 NO2 বিশ্ব উষ্ণায়ন ঘটাবে। তাহলে বলছে যে গ্রিন হাউস গ্যাস যদি তুমি অধিকতর ব্যবহার করো, প্রচুর পরিমাণে যদি ব্যবহার করো, তাহলে কিন্তু এগুলো কি পরিবেশ দূষণ ঘটাবে এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল ওয়ার্মিংও ঘটাবে। কারণ এই যে জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই সকল গ্যাসগুলো কি অ্যাকচুয়ালি গ্রিন হাউস গ্যাস, এগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়াবে, বিশ্ব উষ্ণায়ন ঘটবে। হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধি এবং সভ্যতার অগ্রগতির ফলে বর্তমানে উদ্বেগজনক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে এর মজুদ শেষ হয়ে যাবে। আচ্ছা, জনসংখ্যার বৃদ্ধি এবং সভ্যতার অগ্রগতির ফলে বর্তমানে উদ্বেগজনক হারে, মানে বেশি পরিমাণে আর কি, জীবাশ্ম জ্বালানি যদি ব্যবহার করা হয় তাহলে এর মজুদ শেষ হয়ে যাবে। সত্যি কথা, যদি বেশি পরিমাণে যদি ব্যবহার করো, জনসংখ্যা বাড়ছে, তাহলে জীবাশ্ম জ্বালানি প্রচুর পরিমাণে ব্যবহার করা হবে, তাহলে কি হবে? এর মজুদটা শেষ হয়ে যাবে। এর ফলে শক্তি সংকটের সৃষ্টি হবে। অবভিয়াসলি শক্তি সংকটের সৃষ্টি হবে। জীবাশ্ম জ্বালানি যদি তুমি বেপরোয়াভাবে যদি ইউজ করো, পেট্রোল, হ্যাঁ, ডিজেল, গ্যাসোলিন, কেরোসিন, হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস, CNG, তারপরে LPG রান্নার গ্যাস, এগুলো যদি বহুল পরিমাণে যদি তুমি ইউজ করো, তাহলে একটা সময় তো আসবে, এগুলো তো লিমিটেড অ্যামাউন্ট, এগুলো একটা সময় আসবে যেখানে কিন্তু এগুলো ফুরিয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এদেরকে দেখে শুনে ইউজ করতে হবে, কারণ এদেরকে তুমি যে রিক্রিয়েট করতে পারবে এরকম নয়, কিন্তু এর একটা লিমিটেড অ্যামাউন্টই রয়েছে। সুতরাং দেখে শুনে এটাকে ইউজ করতে হবে। তো সংরক্ষণের প্রয়োজনীয়তা, এটা পরীক্ষার জন্য করে রাখবে। জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা, এটা পরীক্ষার জন্য খুব ভালো করে রাখবে। ঠিক আছে, স্টার্ট দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়ন, সাস্টেনেবল গ্রোথ অ্যান্ড হচ্ছে ডেভেলপমেন্ট। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই স্থিতিশীল উন্নয়ন কি বলতে কি বোঝো, পরীক্ষা আসে। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো এবং হচ্ছে স্থিতিশীল উন্নয়নের বৈশিষ্ট্য পরীক্ষায় আসে। স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ব্যাপারটা কি বলতো? সাস্টেনেবল, সাস্টেন করবে যে ডেভেলপমেন্ট, এটাকে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মানে কি বলছে যে প্রকৃতিতে একটা নির্দিষ্ট সম্পদ এখন বর্তমান, প্রাকৃতিক সম্পদ বর্তমান, একটু বুঝে নাও, তারপরে এখানে একটু ডেফিনেশন একটু কড়া করে রয়েছে, কিন্তু ব্যাপারটা বুঝে নিলে তুমি নিজের মতো লিখতে পারবে যে প্রকৃতির যে সম্পদ যেটা রয়েছে সেই সম্পদকে সুনির্দিষ্টভাবে, পরিমিতভাবে হচ্ছে ব্যবহার করতে হবে। পরিবেশের কথা মাথায় রেখে তোমাকে ব্যবহার করতে হবে এবং এমনভাবে ব্যবহার করা যাবে না যে এই জেনারেশনেই সব শেষ হয়ে গেল। ভবিষ্যতের প্রজন্মের কথা ভেবেই কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও সুরক্ষিত থাকে, এই শক্তিকে ব্যবহার করতে পারে এবং তৎসঙ্গে মানব সভ্যতা, মানব কল্যাণ কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু হতে পারে এবং সভ্যতারও অগ্রগতি যেন না থেমে থাকে। তাহলে সভ্যতার অগ্রগতিও চলতে থাকবে, মানুষের কল্যাণের কাজে এগুলোকে ইউজ করা হবে এবং যে ডেভেলপমেন্ট বা যে উন্নয়ন হচ্ছে এখনো যেরকম মানে মনুষ্য প্রজাতিকে যেরকম ভাবে হচ্ছে ডেভেলপমেন্টের জন্য হেল্প করবে, সেই রকম ভাবে ভবিষ্যতে যে সকল প্রজন্ম আসছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কিন্তু তারা এই সকল সম্পদকেও কিন্তু রেখে যাবে। ঠিক আছে, সেই উন্নয়নকে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। অর্থাৎ শুধু এখনকার কথা ভাবলে হবে না, ভবিষ্যতের কথা ভেবেও কিন্তু উন্নয়নটাকেও কিন্তু কন্টিনিউ রাখতে হবে এবং সেই সঙ্গে পরিবেশের কথাও কিন্তু ধ্যান রাখতে হবে, তার কথাও মাথায় রাখতে হবে। সেই উন্নয়নটাকে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। এখানে অনেক কিছু লেখা রয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে এটা যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত এবং যথাযথ ব্যবহার, প্রাকৃতিক সম্পদকে আমাদের পরিমিত যথাযথ ব্যবহার করতে হবে, এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি বা কৌশলের সুদক্ষ প্রয়োগের মাধ্যমে, পরিবেশ বান্ধব যে সকল টেকনোলজি যেগুলো রয়েছে, যেগুলো পরিবেশের উপরে এফেক্ট ফেলবে না, সেই সকল টেকনোলজিকে ইউজ করে বর্তমান জীবনযাত্রার মান উন্নয়ন এবং হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক উন্নয়ন করা যায়, তাকে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা পরীক্ষার জন্য করে রাখতে হবে, এত পুরো ডিটো মুখস্থ না রাখলেও চলবে, বুঝে লিখলেও হবে। মোট কথা এটাই যে প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে টেকনোলজি বা প্রযুক্তির মাধ্যমে সুকৌশলে ব্যবহার করতে হবে এবং এই যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ
এই প্রজন্ম যেরকম ব্যবহার করবে সেরকম আগামী প্রজন্ম যাতে ব্যবহার করতে পারে, এবং সেই সঙ্গে মানব সভ্যতার অগ্রগতিও চলতে থাকবে। ঠিক আছে, তাহলে তার জন্য যে সকল উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে রাখতে হবে। আচ্ছা, স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য বুঝতে পারছো? মূল লক্ষ্য কি? যে যে এখন যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করা, পরিমিতভাবে ব্যবহার করা, টেকনোলজিকে ইউজ করে বা প্রযুক্তিকে ইউজ করে হচ্ছে ব্যবহার করা। এমনভাবে ব্যবহার করা হবে না যাতে পরিবেশ দূষণ হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম কিছু পাবে না, এরকমভাবে ব্যবহার করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করা। এবং 2 নম্বর কি, সমাজের অগ্রগতিও যেন না স্থিমিত হয়ে যায়, সমাজের অগ্রগতিও অ্যাট দ্য সেম টাইম যেন চলতে থাকে। ঠিক আছে, এবং চাহিদাও পূরণ যেন করা যায়। এটাই বলেছে আর কি, যে মান উন্নয়ন কিন্তু রুখে যাবে না, যে তুমি জীবনযাত্রা লাইফস্টাইল তুমি মানে একদম খারাপ করে ফেলছো, জীবনযাত্রার মান খারাপ হয়ে যাচ্ছে, ওইগুলোকে মানে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সব রেখে দিতে গিয়ে লাইফস্টাইল তুমি খারাপ করে ফেলছো, এরকম নয়। এখনকার লাইফস্টাইল জীবনযাত্রার মান যেরকম উন্নত হবে সেরকম ভবিষ্যৎ প্রজন্মে উন্নত হবে। তো তার জন্য যে সকল কর্মসূচি নিতে হবে সেটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর সামর্থ্যকে ব্যাহত না করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকেও মাথায় রাখতে হবে এবং বর্তমান প্রজন্মের চাহিদাও পূরণ করতে হবে। বর্তমান লাইফস্টাইল সেরকম মেনটেন রাখতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেও তাদের জন্য কিছু রেখে যেতে হবে। পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে বর্তমান এবং ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি ঘটানো। তাহলে প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে বর্তমান এবং ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নতি ঘটানো। তাহলে বর্তমান এবং হচ্ছে ভবিষ্যতের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ঘটানোটাও কিন্তু আমি যেটা বললাম আর কি, মূল কথা সেই একই, যে এখনকার লাইফস্টাইল, সামাজিক অর্থনৈতিক যে মান সেটাকেও ইনট্যাক্ট রাখতে হবে, ভবিষ্যতেও একই রকম রাখতে হবে। 2 নম্বর হচ্ছে চাহিদাটাও কিন্তু মেটাতে হবে এখনকার এবং হচ্ছে ভবিষ্যতে। ঠিক আছে, আচ্ছা, স্থিতিশীল উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? বুঝতে পারছো যে প্রাকৃতিক যে রিসোর্সগুলো রয়েছে, প্রাকৃতিক সম্পদকে যথোপযুক্ত ব্যবহার করতে হবে এবং যে সকল শক্তিগুলো পুনর্নবীকরণ, যেগুলো বারবার ইউজ করা যেতে পারে, যেরকম জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, সূর্য শক্তি, হ্যাঁ, এগুলো কি আমরা রিউজ করতে পারি, বারংবার ইউজ করতে পারি, সেই সকল শক্তির ব্যবহার বাড়াতে হবে। দিলে তো আমাদের যে জীবাশ্ম জ্বালানি যেগুলো রয়েছে মাটির নিচে, ওইগুলো আমরা হচ্ছে ভবিষ্যতের জন্যও রাখতে পারবো, আমরাও কম কম করে ইউজ করতে পারবো। যদি একটা সাপোর্ট যদি চলে আসে সূর্য শক্তি থেকে, যে শক্তিটা নিয়ে তুমি আলো আরে জ্বালাচ্ছ, মানে সেটাকে ইউজ করছো, তাহলে কি সমস্ত জীবাশ্ম জ্বালানিকে তোমাকে ইউজ করতে হবে না, তাই না? তো এটাই বলেছে যে স্থিতিশীল উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে। 1 নম্বর হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার হচ্ছে কমানো। অনবীকরণযোগ্য আর নবীকরণযোগ্য শক্তি তোমরা জানো, যেগুলো হচ্ছে বারংবার ইউজ করা যাবে। নবীকরণ যোগ্য যেগুলো নয় আর কি, তাদের ব্যবহার কমাতে হবে। যেরকম জীবাশ্ম জ্বালানি, ওগুলো হচ্ছে অনবীকরণ যোগ্য। পরীক্ষা আসে অনবীকরণ যোগ্য শক্তির উদাহরণ, নবীকরণ যোগ্য শক্তির। নবীকরণ বলতে যেগুলোকে হচ্ছে রিউজ করা যায়, হ্যাঁ, পুনর্ব্যবহার যোগ্য আর কি, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে নবীকরণ যোগ্য শক্তি। নবীকরণ করা যায়। আর অনবীকরণ মানে নবীকরণ করা যাবে না, বারবার ইউজ করা যাবে না। যেমন হচ্ছে জীবাশ্ম জ্বালানির যে শক্তিগুলো। আচ্ছা, তাহলে অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কমাতে হবে। নবীকরণযোগ্য শক্তি এবং হচ্ছে বিভিন্ন অপ্রচলিত কি বলছি আবার বলছি, নবীকরণযোগ্য শক্তি এবং বিভিন্ন অপ্রচলিত শক্তি, যেমন প্রচলিত নয় যে সকল শক্তি। কোন শক্তিগুলো প্রচলিত নয়, মানে অতটা কনভেনিয়েন্ট ওয়েতে ইউজ হয় না, যেমন হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি, এগুলোর হচ্ছে ব্যবহার বাড়াতে হবে। যেগুলো অপ্রচলিত, যেগুলো প্রচলিত নয়, যেগুলো মানে আমরা জেনারেলি কনভেনশনাল ওয়েতে ইউজ করি না, সেই সকল শক্তির ব্যবহার কিন্তু বাড়াতে হবে। দিলে কি হবে, এই যে অনবীকরণ যে যোগ্য শক্তিগুলো, যেগুলো মানে জীবাশ্ম যে শক্তিগুলো, ওইগুলো কিন্তু আমরা নিঃশেষ করে ফেলতে পারবো, মানে নিঃশেষ হয়ে যাবে না অত তাড়াতাড়ি। সেগুলোও থাকলো, এগুলোও যদি ব্যবহার বাড়াই তাহলে এগুলো সাপোর্ট দিয়ে দিল, তাহলে বেটার হবে না, তাই না? শেষ হয়ে যাবে না তাহলে ওই জীবাশ্ম জ্বালানিগুলো দ্রুততার সঙ্গে। এরপরে হচ্ছে বর্জ্য পদার্থে পুনর্ব্যবহার। যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয়, টন মেট্রিক টন হচ্ছে প্রতিদিন বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, তাদেরকে কোনোভাবে প্রসেস করে যদি
ভালো কিছু যদি তৈরি করা যায়, ভালো কিছু বলতে শক্তি যদি উৎপন্ন করা যায় সেটা চেষ্টা করতে হবে। দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। নেক্সট হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শিল্প কারখানা এবং যানবাহনের ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। যানবাহনের যদি কর্মদক্ষতা বৃদ্ধি করো, যদি তাদের এফিসিয়েন্সি, যদি ইঞ্জিনগুলোর এফিসিয়েন্সি যদি বেড়ে যায়, তাহলে কি পরিবেশ দূষক যে গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সকল গ্যাস যেগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস যাদের বলা হয়, এই সকল গ্যাসগুলো কম পরিমাণে উৎপন্ন হবে। যদি কম পরিমাণে উৎপন্ন হয় তাহলে গ্লোবাল ওয়ার্মিং কমবে, পরিবেশ দূষণও কমে যাবে। বুঝতে পেরেছো? তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের স্থিতিশীল উন্নয়ন এবং হচ্ছে স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপ সমূহ, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে এই সকল কোশ্চেনগুলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দু রকমের শক্তি, একটা অচিরাচরিত শক্তি আর একটা হচ্ছে চিরাচরিত শক্তি। অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি এবং বিকল্প শক্তি। অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত, যেগুলো প্রচলিত নয় আর কি, এইক্ষুনি বললাম বায়ু শক্তি, জোয়ারভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়ুমাস শক্তি, হ্যাঁ, এগুলো হচ্ছে অচিরাচরিত শক্তি। সংজ্ঞা জেনারেলি আসে না, করে রাখবে, দেখে রাখবে একটু, যে সংজ্ঞা জেনারেলি আসে না। হ্যাঁ, যে অনবীকরণযোগ্য জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে যে সকল নবীকরণযোগ্য শক্তি সম্পদ দৈনন্দিন প্রয়োজনে অপেক্ষাকৃত কম ব্যবহার করা হয়, অচিরাচরিত বা অপ্রচলিত, প্রচলিত নয় আর কি, সবসময় ব্যবহার করা হয় না, অপ্রচলিত। তাহলে দৈনন্দিন প্রয়োজনে অপেক্ষাকৃত কম ব্যবহার করা হয় যে সকল শক্তি, তাদেরকে বলা হয় অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি। এর মধ্যেই তো রয়েছে প্রচলিত, নন কনভেনশনাল। হ্যাঁ, তাহলে যে সকল শক্তি দৈনন্দিন লাইফে আমরা হচ্ছে সচরাচর ব্যবহার করি না, হ্যাঁ, যেগুলো হচ্ছে নবীকরণযোগ্য, বারবার ইউজ করা যেতে পারে, সেই সকল শক্তিকে বলা হচ্ছে অপ্রচলিত শক্তি। তো উদাহরণগুলো করে রাখতে হবে অপ্রচলিত শক্তির বা অচিরাচরিত শক্তির। তাদের বৈশিষ্ট্য কি? এগুলো সহজলভ্য, সহজে পাওয়া যায়, বারবার ব্যবহার করা যায়, অর্থাৎ নবীকরণযোগ্য এগুলো। আর শক্তির উৎস বা কাঁচামালগুলি প্রাকৃতিক উপাদান হওয়ায় নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম এবং পরিবেশ দূষণ সৃষ্টি করে না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অচিরাচরিত শক্তির বৈশিষ্ট্য, এগুলো ভালো করে করে রাখবে। কিন্তু অচিরাচরিত শক্তির মানে মেন যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স ফিচার, সেটা হচ্ছে এরা কিন্তু মানে পরিবেশ দূষণ কম ঘটায় এবং এদের যে কাঁচামালগুলো, এগুলো কিন্তু সহজে আমরা পেয়ে যেতে পারি, সহজলভ্য হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে গেল। নেক্সট, বিকল্প শক্তি কি বিকল্প শক্তি হিসাবে কি ইউজ করা যেতে পারে? বিকল্প শক্তি বা ইংরেজিতে বলা হয় রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি বা হচ্ছে বিকল্প শক্তি, যেগুলোকে রিনিউ করা সম্ভব হয়, যেগুলোকে বারংবার ইউজ করা যায়, রিনিউ করা যায়, সেটাকে বলা হচ্ছে বিকল্প শক্তি, রিনিউয়েবল এনার্জি। সৌরশক্তি বা সোলার এনার্জি। সৌরশক্তি তুমি জানো, সৌরশক্তিকে বারংবার আমরা ইউজ করতে পারি। এটাই দেওয়া রয়েছে এখানে, যে সূর্যের অভ্যন্তরে যে প্রতিনিয়ত নিউক্লিয়াসের ফিউশন চলছে, ফিউশন বলতে নিউক্লিয়ার সংযোজন, সূর্যের মধ্যে সবসময়ের জন্য নিউক্লিয়ার সংযোজন প্রক্রিয়াটা ঘটছে। নিউক্লিয়ার সংযোজনের ফলেই কিন্তু সেখানে তাপশক্তি উৎপন্ন হয়, নিউক্লিয়ার বিভাজন নয়, কিন্তু নিউক্লিয়ার সংযোজন ঘটে। এই নিউক্লিয়ার সংযোজনের ফলে সেখানে কি তাপশক্তি উৎপন্ন হয়। এই যে প্রভূত পরিমাণে তাপশক্তি উৎপন্ন হচ্ছে এবং আলোক শক্তি উৎপন্ন হচ্ছে, এগুলো বিকিরণ ঘটছে দিয়ে পৃথিবীতে এসে পড়ছে। সূর্য থেকে নিঃসারিত এই শক্তির খুব সামান্য আমাদের পৃথিবীতে এসে পৌঁছচ্ছে। এই শক্তিকে আমরা যদি ইউজ করি তাহলে সেখান থেকে কিন্তু আমরা কিন্তু এনার্জি, মানে এই শক্তিটাকে কিন্তু এই সূর্য থেকে যে রশ্মিটা আসছে, এটাকে কিন্তু আমরা শক্তির সোর্স হিসাবে ইউজ করতে পারি। এটাই হচ্ছে সৌরশক্তি। জাস্ট রিডিং মারবে। সৌরশক্তি, এই যে সূর্য থেকে রশ্মি আসছে, যেটাকে ফোটন বলা হচ্ছে। তুমি দেখেছো এখন নিশ্চয়ই ওই সোলার প্লেটে কি করা হয়, সূর্য রশ্মি আসছে দিয়ে ওখানে হচ্ছে একটা সিস্টেম বসানো হচ্ছে, ওই তরঙ্গ দৈর্ঘ্যকে ক্যাপচার করে দিয়ে হচ্ছে ওটাকে হচ্ছে কারেন্টে কনভার্ট করে দিচ্ছে, তাই না? তো এটা একটা রিনিউয়েবল এনার্জি বা হচ্ছে বিকল্প শক্তি, সৌরশক্তি। সৌরশক্তি কি কাজে ব্যবহার করা যেতে পারে? সৌরশক্তির মাধ্যমে, সৌর চুল্লির মাধ্যমে তাপ সংগ্রহের উপযুক্ত প্রতিফলকের সাহায্যে সৌরশক্তিকে ফোকাস করে সোলার হিটার, সোলার কুলার, সোলার ড্রায়ার প্রভৃতি এটা হবে প্রভৃতি তৈরি করা হয়েছে। তাহলে সৌর শক্তিকে কাজে লাগিয়ে সোলার হিটার, সোলার কুলার, সোলার ড্রায়ার, এই সকল জিনিসপত্র তৈরি করা হয়েছে। সৌরকোষের সাহায্যে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় এবং এই বিদ্যুৎ শক্তিকে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামে ব্যবহার করা হয়। তোমরা এটা এক্ষুনি যেটা বললাম আর কি, যে সৌরশক্তিকে ডিরেক্টলি কিন্তু ওই সোলার প্যানেলের উপরে বসিয়ে কি মানে তাতে এক্সপোজ করিয়ে সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি কনভার্ট করতে পারি,
সূর্য শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে ডিরেক্টলি কনভার্ট করতে পারি। তার উদাহরণ হচ্ছে সোলার মোবাইল ফোন এখন কিছু রয়েছে যেগুলো মানে সোলার দ্বারা হচ্ছে, মানে সূর্যরশ্মি তার উপরে পড়লে সেটা চার্জ হয়ে যাবে অটোমেটিক। তোমরা এই দিয়ে দেখেছো ইমার্জেন্সিগুলো যে লাইট ফাইট জ্বলে বাড়িতে, দেখবে এমার্জেন্সি যে বাড়িতে রয়েছে তার উপরে সোলারের প্লেট বসানো থাকে। তো সেখান থেকে কিন্তু তাপশক্তি সহজে উৎপন্ন হতে পারে। সোলার ফ্যান, সোলার চার্জার এগুলো কিন্তু সবই কি সৌরশক্তির ব্যবহার। ঠিক আছে, সোলার ফ্যান মানে সোলার ডিরেক্টলি কি করবে, সূর্য শক্তি থেকে রশ্মি নিয়ে ও হচ্ছে তড়িৎ শক্তি উৎপন্ন করবে, তার ফলে ফ্যানটা চলবে। সোলার চার্জার, বুঝতে পারছো, সবই সেই সূর্য রশ্মি থেকে রশ্মি নিয়ে তারপরে কাজটা করছে। সৌরকোষের সাহায্যে কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহ করা খুব ইম্পর্টেন্ট কথা। যখন ওই উপগ্রহ যখন উৎক্ষেপণ করা হয়েছিল, এই যে উপগ্রহগুলো যে উপরে যে ঘুরছে, কক্ষপথে যে ঘুরে, স্যাটেলাইটগুলো যে ঘুরে, ওখানে এনার্জি সোর্সটা কি, ওখানে এনার্জিটা কোত্থেকে পাবে? এই সোলার প্লেট বসানো আছে, সোলার প্লেট হচ্ছে ওখান থেকে সৌরশক্তি থেকে এনার্জিটা নিয়ে সেই এনার্জিটাকে তারা ইউটিলাইজ করছে। ঠিক আছে, বায়ু শক্তি এগুলো সবই হচ্ছে রিইউজেবল, রিনিউয়েবল। উইন্ড এনার্জিটাকে বলা হচ্ছে প্রবাহমান বায়ুর মধ্যে সঞ্চিত গতিশক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করে আহরণযোগ্য শক্তিকে বলা হচ্ছে বায়ু শক্তি। বায়ু গতিশক্তিকে কাজে লাগিয়ে তোমরা জানো যে ওই উইন্ডমিল টিলগুলো চালানো হয়। বায়ু শক্তি ব্যবহার এইখানে দেওয়া রয়েছে যে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে হালকা হাওয়া বলে টারবাইনকে ঘূর্ণন ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এরপর ওই বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস করা হয়। পাম্প থেকে হচ্ছে ভূগর্ভস্থ জল তোলা হয়, রাস্তাঘাটে আলোকিত করা হয়, শস্য সংরক্ষণের জন্য গুদামে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র চালু রাখা হয়। বায়ু শক্তি জেনারেটরের যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের ন্যূনতম বেগ 15 মিটার পার হচ্ছে আওয়ার হওয়া উচিত। এইটা একটু খেয়াল রাখবে তো, যে বায়ু প্রবাহের বেগ কি হওয়া উচিত, মানে ওই যে মোটর যে চলবে তার জন্য বায়ু প্রবাহের বেগ 15 মিটার পার হচ্ছে আওয়ার, এটা হওয়া উচিত। সিম্পল, যে হাওয়া কল তুমি দেখেছো নিশ্চয়ই, এরকম করে হাওয়া কল ঘুরছে, তো সেটার ফলে কি হয়, এখানে মোটর থেকে হচ্ছে আমরা ইলেকট্রিসিটি, জেনারেটর থেকে হচ্ছে ইলেকট্রিসিটি পাই মোটর থেকে। ঠিক আছে, আচ্ছা, ভূতাপ শক্তি এটাও একটা শক্তি, এবং তা থেকে বিদ্যুৎ উৎপাদন কিভাবে করা হয়। ভূতাপ শক্তি কিভাবে আসে, যে ওই বছর বছর ধরে পৃথিবীর নিচে চাপ এবং তাপে ওই উদ্ভিদ প্রাণী এগুলো সব থেকে কি হয়, সেখান থেকে হচ্ছে প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন করে। তো এই তাপ যখন কোনো জলাশয়ে জলাধারে যখন উঠে আসে, তখন কি হয়, জলের সঙ্গে মিশে যখন উঠে আসে তখন ওইগুলো চাপ কমিয়ে দিলে ওগুলো হচ্ছে বাষ্পে পরিণত হয়ে যায়। তাহলে ওই বাষ্প পরিণত হয়ে গেলে প্রচুর চাপ তৈরি হয়। তো ওই বাষ্প দিয়েই তখন টারবাইন ঘুরিয়ে সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। এটা রয়েছে আর কি, যে পৃথিবীর অভ্যন্তরে এখনো গরম লাভার পরিপূর্ণ। তো গরম লাভার এই যে তাপশক্তি কোনো অঞ্চলে পরিবাহিত হয়ে ভূগর্ভস্থ জলাধারকে অতিশয় উত্তপ্ত করে তোলে। তাহলে কি করে, যে এই যে গরম লাভার যে এই যে শক্তি, ভূগর্ভস্থ কিছু জলাধার মানে যেখানে হচ্ছে জল প্রচুর পরিমাণে রয়েছে, সেই সকল জলকে ওরা হচ্ছে খুব গরম করে, অতিশয় গরম করে উত্তপ্ত করে তোলে। ফলে কি হয়, ওগুলো উপরের দিকে উঠে আসে যখন, পৃথিবীর অভ্যন্তরে উপস্থিত এই যে গরম লাভার এই যে তাপ শক্তিকে বলা হচ্ছে ভূতাপীয় শক্তি। এগুলো যখন উপরের দিকে উঠে আসে তখন কি হয়, ওরা তরল অবস্থায় উঠে আসে, কিন্তু চাপ কমিয়ে ওগুলোকে বাষ্পে পরিণত করে দেওয়া হয়। চাপ কমালে বাষ্পে পরিণত হয়ে যায়। ওই যে গরম লাভা মানে ওই যে ভূতাপ সহ এই যে ভূপৃষ্ঠ যে জলাধার, তো ওই জল যখন পরে উঠে আসে তখন তাদের চাপ কমিয়ে দিলে ওরা বাষ্পে পরিণত হয়। ওই বাষ্পকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে তাপশক্তি উৎপন্ন করা, মানে শক্তি উৎপন্ন করা হয়। এটা রয়েছে আর কি, যে ভূগর্ভস্থ অতি উত্তপ্ত জলকে, এই যে উত্তপ্ত জল যেটা হচ্ছে ভূগর্ভস্থতে রয়েছে, মাটির নিচে রয়েছে, ওই উত্তপ্ত জলকে উপরে নিয়ে এসে চাপ কমিয়ে দেওয়া হয়। এর ফলে প্রচুর পরিমাণ অতি উত্তপ্ত স্টিম উৎপন্ন হয়। এই স্টিমের সাহায্যে টারবাইনের চাকা ঘুরালে কি হবে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে, তাই না? তাহলে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় এবং উৎপন্ন বিদ্যুৎকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তাহলে এই যে বিদ্যুৎ, এটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে পারি। বুঝতে পেরেছো?
এরপরে হচ্ছে জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তি আরেকটা হচ্ছে নবীকরণযোগ্য, পুনর্নবীকরণযোগ্য শক্তি। মানে বারবার ইউজ করা যায়। জোয়ার ভাটার সময় প্রবল বেগে কি হয়, জলের স্রোত আসে। সেই জলের স্রোতে ওইখানে হচ্ছে টারবাইনের চাকা ঘুরিয়ে দেওয়া। হ্যাঁ, জোয়ার ভাটার সময় প্রবল জলস্রোতের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। জল আসছে, জোর স্রোতে আসছে, সেখানে টারবাইনের চাকা ঘুরিয়ে সেখান থেকে ঘুরলেই তো তাপশক্তি উৎপন্ন হয়, তাই না? এবং উৎপন্ন বিদ্যুৎকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ভারতবর্ষে জোয়ার ভাটার শক্তি থেকে প্রায় 8,000 থেকে 9,000 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষমতা রয়েছে বলে বিজ্ঞানীদের অনুমান। বেশ অনেকটা পরিমাণ। তাহলে দেখো, এগুলো কিন্তু মানে পরিবেশের কোনো ক্ষতিও করবে না, মানে আর বারবার ইউজও করতে পারে। জোয়ার ভাটা সবসময় চলছে, তাহলে রিইউজও করতে পারবে। তো দারুণ একটা প্রসেস, তাই না? ওকে, এগুলো সব রিডিং মারবে। বায়োমাস শক্তি, বায়োমাস শক্তি একটু ভালো করে দেখে রাখবে। বায়োমাস শক্তি কি? বায়োমাস, হ্যাঁ, বায়ু পদার্থ থেকে যে শক্তি উৎপন্ন হয়। কাঠ, পাতা, আখের ছিবড়া, ধানের তুষ, গোবর ইত্যাদিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়, এদেরকে বলা হচ্ছে বায়োমাস। বায়োমাস তাহলে কি? এই যে কাঠ, পাতা, আখের ছিবড়া, ধানের তুষ, গোবর ইত্যাদি জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়, এদেরকে বায়োমাস বলা হয়। তো কার্বন ঘটিত বায়োমাসের মধ্যে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে তাকে বায়োমাস শক্তি বলা হয়। তাহলে বায়োমাস শক্তিটা কি? ওই কার্বন ঘটিত, যে এগুলো তো সব কার্বন ঘটিত এই বায়োমাসের মধ্যে যে শক্তি থাকে সেটাকে বায়োমাস শক্তি বলা হয়। বায়োমাস হলো একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি, ইউজ করা যায়, বারংবার ইউজ করা যায়। ঠিক আছে। আচ্ছা, বায়োমাসকে জ্বালানি রূপে ব্যবহারের অসুবিধা কি কি রয়েছে এগুলো একটু দেখে রাখবে। তাহলে বায়োমাস শক্তিটা পরীক্ষার জন্য একটু করে রাখবে। তো বায়োমাস শক্তি বলতে কি বোঝে, এটা ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে। তো এবং বায়োমাস শক্তি ব্যবহারের হচ্ছে অসুবিধাগুলো, জ্বালানি রূপে ব্যবহারের অসুবিধাগুলো কি কি। তো এদের দহনের ফলে দূষিত পদার্থ উৎপন্ন হয়, যেমন হচ্ছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ক্লোরোফেনল, এগুলো হচ্ছে দূষিত পদার্থ, পরিবেশ দূষণ ঘটায়, বায়ু দূষণ ঘটায়। কাঠ এবং গোবরের তাপন মূল্য খুবই কম, প্রায় 17 কিলোজুল পার হচ্ছে গ্রাম, যেটা বড় হাতের হবে কিলোজুল পার গ্রাম। তাই এগুলির দহনে প্রচুর ধোঁয়া এবং ছাই উৎপন্ন হয়। যাদের তাপন মূল্য কম হয় তাদের দহনে প্রচুর পরিমাণ ধোঁয়া এবং ছাই উৎপন্ন হয়। ঠিক আছে। তাহলে বায়োমাস শক্তি ব্যবহারের এটা হচ্ছে শর্টকামিংস যেটা বলা হলো। বায়োগ্যাস এবং হচ্ছে বায়োগ্যাসের উৎপাদন, এটা ঠিক আছে। বাকিটা না হলে পরের ক্লাসে আমরা ডিসকাস করব। ঠিক আছে, পরের ক্লাসে আবার বাকিটা না হলে ডিসকাস করবো। টাটা। তাহলে আজকের ক্লাসে তোমাদের আর একটা ছোট্ট টপিক বাকি রয়েছে, ওটা করিয়ে দিলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বায়োগ্যাস জিনিসটা কি? বায়োগ্যাস বুঝতে পারছো, যে বায়োলজিক্যাল যে সাবস্টেন্সগুলো যেগুলো রয়েছে, হ্যাঁ, বায়োডিগ্রেডেবল যে সাবস্টেন্সগুলো রয়েছে, সেখান থেকে যে গ্যাস উৎপন্ন হয়, যেগুলো জ্বালানির কাজে ইউজ করা হয়, তাকে বলা হচ্ছে বায়োগ্যাস। তো পুরোটাই এখানে লেখা রয়েছে, পরীক্ষার জন্য করে রাখতে হবে। গার্হস্থ্য, শিল্পজাত এবং কৃষিজাত জৈব আবর্জনা, কিন্তু এগুলো জৈব আবর্জনা, এই কথাটা মিস করবে না। বায়ো কথাটা রয়েছে না, জৈব কথাটা তো এর মধ্যে রয়েছে। তাহলে জৈব আবর্জনাকে ডাইজেস্টারের মধ্য দিয়ে বায়ু নিরুদ্ধ অবস্থায় মিথেনোজেনিক ব্যাকটেরিয়া বলতে যে সকল ব্যাকটেরিয়া ওই সকল বায়োলজিক্যাল যে সাবস্টেন্সগুলো রয়েছে ওদের বিয়োজন ঘটাতে পারে আর কি। ঠিক আছে। ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটিয়ে যে গ্যাস উৎপন্ন করে তাকে বলা হচ্ছে বায়োগ্যাস। তাহলে বায়োগ্যাস পরীক্ষার জন্য করে রাখবে। বায়োগ্যাস কি, এটা পরীক্ষার জন্য কিন্তু করে রাখবে। বায়োগ্যাস কি এবং বায়োগ্যাসের উপাদান পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেগুলো বলছি ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে রাখবে, পরীক্ষার জন্য আসে। দেখো, আমি সেই একই রকমভাবে রিডিং মেরে একটুখানি যেখানে ছোট ছোট বোঝার জিনিসপত্র রয়েছে সেগুলোই বলে যাচ্ছি, কারণ সত্যি কথা বলতে বোঝানোর জিনিসপত্র খুবই কম রয়েছে এখানে। হ্যাঁ, এর যে পরের চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে দেখবে অনেক বোঝার জিনিসপত্র রয়েছে, সেখানে আমি বোঝাবো, ভালো করে বোঝাবো। তোমাদের হয়তো মনে হচ্ছে স্যার শুধুই রিডিং পড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন, আসলে তা নয়। এগুলোতে কি বোঝাবো বলো? বায়োগ্যাস একে বলা হয় বায়োগ্যাস। হ্যাঁ, এর উপাদান মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, এই আর কি বোঝাবো। বায়োগ্যাসের মেন উপাদান হচ্ছে মিথেন গ্যাস। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বায়োগ্যাসের
মানে মেইন উপাদান, প্রধান উপাদান কি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে CO2, হ্যাঁ, H2, সামান্য পরিমাণে জলীয় বাষ্প, এগুলো থাকে। তো মেইন উপাদানটা পরীক্ষার জন্য আসে। তুমি পার্সেন্টেজ হিসাবে মুখস্থ নাও রাখতে পারো, কিন্তু এই যে প্রধান উপাদান সেটা কিন্তু খুব ভালো করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে বায়োগ্যাস কি, বায়োগ্যাস কি, এবং হচ্ছে তার মেন কম্পোনেন্ট হচ্ছে মিথেন, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, বায়োগ্যাসের ব্যবহার, এটাও কিন্তু ভালো করে, বায়োগ্যাস রিলেটেড যত রকমের জিনিস আছে তোমাকে খেয়াল রাখতে হবে। বায়োগ্যাসে মিথেনের শতকরা পরিমাণ প্রায় 60%, তাহলে মেনলি হচ্ছে মিথেন থাকে এখানে। মিথেনের পরিমাণ হচ্ছে প্রায় 60%, ইম্পর্টেন্ট এই কথাটা। এর তাপন মূল্য ও তাই যথেষ্ট বেশি, এর তাপন মূল্য ও, আচ্ছা, এর তাপন মূল্যও যথেষ্ট বেশি, যথেষ্টই বেশি। এখানে দেওয়া রয়েছে বায়োগ্যাসের তাপন মূল্য মানে বেশি হবে, তার কারণ মিথেন রয়েছে, মিথেনের তাপন মূল্য অনেক বেশি। সেই জন্য বায়োগ্যাসকে জ্বালানি রূপে রান্নার কাজে এবং গৃহস্থালির অন্যান্য কাজে ব্যবহার করা হয়। তাহলে জ্বালানি রূপে ব্যবহার করা হয় এবং গৃহস্থালির অন্যান্য কাজে কিন্তু বায়োগ্যাসকে আমরা ইউজ করি। ভালো পয়েন্ট, খুব সুন্দর করে খেয়াল রাখবে। বায়োগ্যাস থেকে, এগুলো ডবল টিক মেরে রাখলাম, বায়োগ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ আলো জ্বালাতে, জল গরম করতে, ছোট পাম্প চালাতে এবং কারখানায় ছোট যন্ত্র চালাতে ব্যবহার করা হয়। তাহলে বায়োগ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ, বায়োগ্যাসের সাহায্যে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। তোমরা বাড়ির কাছাকাছি, আমি সময় হয় মানে পাইনি বলে এখানে ছবিটা লাগাতে পারিনি, দেখবে ওই কুয়ার মতো করে দিয়ে সেখানে, হ্যাঁ, একটা এরকম করে চূড়ার মতো করে দিয়ে সেখান থেকে নল বেরিয়ে দিয়ে সেখান থেকে পাইপ দিয়ে কি ওই গ্যাসটা যায়, দিয়ে সেইটা দিয়ে ভাতটা রান্না করা হয়, চাটা তৈরি করা হয়। দেখেছো বাড়িতে নিশ্চয়ই এইসব জিনিসগুলো, জল গরম করার জন্য। মানে গ্যাস সিলিন্ডারে যেরকম, ওভেনে যেরকম কাজ, এখানেও সেরকম হয়। হ্যাঁ, তো এই মাটির নিচে গর্ত করে তারপরে সেখানে চেম্বার করা থাকে সবজি টবজি ফেলার জন্য, সেগুলো নিচে চলে যায়, দিয়ে সেগুলো ডাইজেস্ট হয়ে তারপরে মিথেন গ্যাস উৎপন্ন করে পাইপ দিয়ে বের করে করা হয়। একবার গুগলে যদি সার্চ করো বায়োগ্যাস চেম্বার দিলে তুমি পেয়ে যাবে। আমি তাড়াহুড়োতে করার জন্য, মানে না হলে একটা ছবি এখানে আমি লাগিয়ে দিতাম। হ্যাঁ, ওকে। বায়োগ্যাসের সুবিধা, বায়োগ্যাস অল্প জায়গায় উৎপন্ন করা সম্ভব হয়, কম খরচে উৎপাদন করা যায়। তাই পৃথিবীর অপেক্ষাকৃত গরিব দেশগুলোতে বায়োগ্যাসের উৎপাদন এবং ব্যবহার প্রসার চলছে। তো বায়োগ্যাসে যেহেতু উৎপাদন খরচ কম, পরিবেশ দূষণ অতটা বেশি হয় না উৎপাদন করার ক্ষেত্রে। আর যেগুলো হচ্ছে আমাদের কি বলে ব্যবহারের অযোগ্য জিনিস, খোসা টোসা, সবজির খোসা টোসা, হ্যাঁ, গৃহস্থালির যে যেগুলো হচ্ছে অব্যবহারযোগ্য যে জিনিসপত্র, সেগুলো দিয়েই অ্যাকচুয়ালি ওই জিনিস বায়োগ্যাসটা তৈরি করা হয়। সুতরাং সেক্ষেত্রে খরচেরও ব্যাপার স্যাপার থাকে না। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে বায়োগ্যাসের ব্যাপারটা খেয়াল রাখবে। গ্রামাঞ্চলে গোবর পচিয়ে যে বায়োগ্যাস পাওয়া যায় তাকে গোবর গ্যাস বলা হয়, এটা গোবর গ্যাস বলা হয়। গোবরকে পচিয়েও আবার গোবর গ্যাস তৈরি করা হয়, এটি গৃহস্থালির জ্বালানি চাহিদা মেটাতে সাহায্য করা হয়। তাহলে গৃহস্থালিতে যে জ্বালানি চাহিদা মেটানোর জন্য এটাকে ইউজ করা হয়। এই শক্তিকে জৈব শক্তিও বলা হয়, জৈব শক্তি। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মিক্সিং, হ্যাঁ, সেই গোবর গ্যাস স্টাইলেরই জিনিস, গোবর গ্যাস স্টাইলের জিনিস। সেখানে শুধু গোবর দেওয়া হয়, কিন্তু বায়োগ্যাসে সমস্ত জিনিসপত্র দিয়ে, এই যে এখানে যেগুলো দেওয়া রয়েছে সমস্ত কিছু দিয়ে এটা বায়োগ্যাস তৈরি করা হয়। এই যে শিল্পজাত, কৃষিজাত জৈব আবর্জনা সমস্ত ডাইজেস্টারের মধ্য দিয়ে পচিয়ে তারপরে তৈরি করা হয়। এটাতে সবকিছু থাকে কিন্তু, এই রাসায়নিক, হ্যাঁ, তারপর শিল্পজাত পদার্থ, কৃষিজাত আবর্জনা, সমস্ত কিছুকে পচিয়ে কিন্তু ডাইজেস্টার হচ্ছে একটা যন্ত্র, যার মধ্যে কিন্তু বায়ুনিরুদ্ধ অবস্থায় পচানো হয়, না হলে তো গ্যাস সব পালিয়ে যাবে, তাই না? তো দিয়ে সেখান থেকে মিথেন গ্যাস নিয়ে আমরা মানে গ্যাস উৎপন্ন করে তাকে জ্বালিয়ে সেখান থেকে এনার্জি, ঠিক আছে? আচ্ছা, আর গোবর গ্যাস কিন্তু আলাদা জিনিস। গোবর গ্যাস কিন্তু মেনলি গোবরকে পচিয়েই করা হয়, সেটাও কিন্তু সেই একই স্টাইলেই জিনিস। মানে আমি অ্যাকচুয়ালি যেটা বলছিলাম সেটা গোবর গ্যাসই অ্যাকচুয়ালি, হ্যাঁ, ঠিক, এবার মনে পড়েছে। আমি যেটা বলেছিলাম গ্রামাঞ্চলে যেটা দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি গোবর গ্যাসই। আর ডাইজেস্টারে যেটা করা হয়, বায়োগ্যাস উৎপন্ন করা হয়, সেগুলো কিন্তু সচরাচর খুব দেখতে পাবে না, কিন্তু গোবর গ্যাস মোটামুটি গ্রামাঞ্চলে দেখা যায়। ওকে, এরপরে হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েল কি জিনিস? হচ্ছে উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি জ্বালানিকে বায়োফুয়েল বলা হয়। বায়োফুয়েল কি তাহলে? বায়োলজিক্যাল জিনিস, হ্যাঁ, সাবস্টেন্স, সেখান থেকে হচ্ছে যে ফুয়েলটা পাওয়া যায়, হচ্ছে উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে।
উদ্ভিদ এবং অণুজীবের মধ্যে যে কার্বন আত্তীকরণ হয়, হ্যাঁ, তাদের মধ্যে যেটা সঞ্চিত হয় আত্তীকরণের মাধ্যমে, সেখান থেকে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যে জ্বালানি তৈরি করা হয় তাকে বলা হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েলের এখানে প্রধান এখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে বায়ো ইথানল, বায়োডিজেল, গ্রিন ডিজেল, বায়ো ইথার, এগুলো হচ্ছে সব বায়োফুয়েলের উদাহরণ। মানে ব্যাকটেরিয়া বা এইসব যে অণুজীবগুলো, উদ্ভিদ, হ্যাঁ, বা হচ্ছে অণুজীবগুলো, এগুলো আত্তীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেহে কার্বনকে সঞ্চিত করে। আর ওদের থেকেই আমরা কি এনার্জি পেতে পারি। কার্বন সঞ্চিত হচ্ছে মানে ওখান থেকে এনার্জি পাওয়া যেতে পারে। ঠিক আছে, এখানে ওদের কথাই এই বায়োফুয়েলের কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে, এবং তাদের উৎস এবং তাদের ব্যবহার সম্বন্ধে ডিসকাস করা রয়েছে। বায়ো ইথানল প্রথমে। বায়ো ইথানল উৎস কি? বায়ো ইথানল শর্করা বা স্টার্চ সমৃদ্ধ আখ থেকে প্রাপ্ত চিনি, ঝোলা গুড় বা হচ্ছে ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় বায়ো ইথানল তৈরি করা হয়। তাহলে শর্করা বা স্টার্চ সমৃদ্ধ হচ্ছে আখের রস থেকে চিনি, ঝোলা গুড় বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়া বায়ো ইথানল, এগুলো হচ্ছে তৈরি করা হয়। বায়ো ইথানল কিভাবে তৈরি করা হয় বুঝতে পেরেছো তাহলে? আচ্ছা, এদের ব্যবহার কি? বায়ো ইথানলকে সাধারণত গ্যাসোলিন বা পেট্রোলের সঙ্গে মিশিয়ে যানবাহন চালাতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। একে পাওয়ার অ্যালকোহলও বলা হয়। এইটা খুব ইম্পর্টেন্ট, এই যে পাওয়ার অ্যালকোহল, একে পাওয়ার অ্যালকোহলও বলা হয়। পাওয়ার অ্যালকোহলের মূল উপাদান জিজ্ঞাসা করে পরীক্ষায়, তাহলে পাওয়ার অ্যালকোহল বুঝতে পেরেছো। বা গ্যাস হোলও বলা হয়। অনেকে বুঝতে পারেন এই গ্যাস হোল জিনিসটা কি, পরীক্ষা আসতে পারে কিন্তু এই গ্যাস হোল জিনিসটা কি, গ্যাস হোল কি অনেকে বুঝতে পারেন যে পাওয়ার অ্যালকোহল অ্যাকচুয়ালি গ্যাস হোল, মানে ভাবে যে গ্যাসের কোনো একটা হোল বা গর্ত, কিন্তু গ্যাস হোল হচ্ছে পাওয়ার অ্যালকোহলকে বলা হয়। তো বায়ো ইথানলে সাধারণত গ্যাসোলিন এবং পেট্রোলের সঙ্গে মিশানো হয়। বায়ো ইথানলকে কার সঙ্গে মেশানো হয়? গ্যাসোলিন বা পেট্রোলের সঙ্গে মিশিয়ে জ্বালানি হিসাবে ইউজ করা হয়। এটাকে বলা হচ্ছে পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোল। ঠিক আছে, ইউএসএ, ব্রাজিল, হ্যাঁ, এবং এইরকম কয়েকটা দেশে অধিক পরিমাণে এটা জ্বালানির জন্য ইউজ করা। ঠিক আছে, এই বায়ো ইথানলের এই ব্যবহারটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। গ্যাস হোলটা পরীক্ষায় আসতে পারে, যেগুলো যেরকম বলছি ভালো করে খেয়াল রাখবে। বায়োডিজেল, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে কি এই যে বায়োফুয়েলের হচ্ছে উদাহরণ এগুলো। এদের উৎস কি? উদ্ভিজ্জ তেল, বা হচ্ছে প্রাণীর চর্বি থেকে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় বায়োডিজেল তৈরি করা হয়। বায়োডিজেল কোথা থেকে? উদ্ভিজ্জ তেল থেকে বা প্রাণীর চর্বি থেকে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় এই বায়োডিজেলকে তৈরি করা হয়। শ্যাওলা জাতীয় অথবা অন্যান্য অণুজীব ও প্রোটিন থেকে বায়োডিজেল তৈরি করতে সক্ষম হয়। তাহলে শ্যাওলা জাতীয় অথবা অন্যান্য অণুজীব, শ্যাওলা জাতীয় বা অন্যান্য অণুজীব এবং হচ্ছে প্রোটিন থেকে বায়োডিজেল তৈরি করতে সক্ষম হয়। ঠিক আছে, তাহলে শ্যাওলা জাতীয় পদার্থ বা হচ্ছে অণুজীবগুলো প্রোটিন থেকে বায়োজীব তৈরি করতে সক্ষম হয়। জ্যাট্রোফা গাছের বীজ থেকে তৈরি তেলের প্রক্রিয়াকরণের মাধ্যমে বায়োডিজেল তৈরি করা হয়। তাহলে জ্যাট্রোফা একটা গাছ, যেই গাছের বীজ থেকে তৈরি তেলের, তাকে যদি তুমি প্রসেস করো প্রক্রিয়াকরণের মাধ্যমে বায়োডিজেল তৈরি করা হয়। ঠিক আছে, আমাদের দেশে এই পদ্ধতিটি অনেকখানি প্রচলিত। ঠিক আছে, বোঝার তো জিনিসপত্র নেই, এগুলো পড়তে হবে যেরকম আছে। আর কি করা যাবে বলো? হ্যাঁ, মুখস্থ জিনিসপত্র যেন। এরপরে হচ্ছে ব্যবহার। বায়োডিজেলকে খনিজ ডিজেলের সঙ্গে মিশিয়ে ডিজেল ইঞ্জিনযুক্ত যানবাহনে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তাহলে বায়োডিজেলকে কি কাজে ইউজ করা হয়? ডিজেলকে খনিজ ডিজেল মানে জীবাশ্ম যে ডিজেল, পেট্রোলিয়ামের মধ্যে যেটা থাকে মাটির থেকে নিচে থেকে যেটা উত্তোলন করা হয়। তাহলে বায়োডিজেলকে ওই খনিজ ডিজেল যেটা নিচ থেকে পাওয়া যায় পেট্রোলিয়ামে থাকে, তার সঙ্গে মিশিয়ে দিয়ে ডিজেল ইঞ্জিনযুক্ত যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ডিজেল ইঞ্জিনযুক্ত বিভিন্ন যে ইঞ্জিন রয়েছে, ডিজেলের যে ইঞ্জিনযুক্ত যে সকল যানবাহন রয়েছে, তাতে এটাকে ইউজ করা হয়। ডিজেল জেনারেটর চালাতেও এটা ব্যবহার করা হয়, ডিজেল জেনারেটর চালাতেও এটি ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, কয়লা খনির মিথেন গ্যাস, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কয়লা খনির মিথেন গ্যাস, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটুখানি রয়েছে। কয়লা খনির মিথেন গ্যাস কোল বেড মিথেন গ্যাস বলা হয় আর কি। কয়লা খনির মিথেন গ্যাস কি জিনিস? কয়লা খনিতে কয়লার কঠিন স্তর, ব্যাপারটা বুঝবে কিন্তু। কয়লা খনির মিথেন গ্যাস, কয়লা খনির মেথডে মিথেনের গ্যাস পাওয়া যায়, এরকম একটা ব্যাপার ছিল নাকি? কয়লা খনিতে কয়লার কঠিন স্তরের মধ্যে যে মিথেন গ্যাস অধিসূচিত অবস্থায় থাকে, মানে কয়লা খনির মধ্যে কয়লার কঠিন স্তরের মধ্যে, মানে কয়লা খনিতে কয়লার কঠিন স্তরের মধ্যে
মিথেন গ্যাস অধিশোষিত অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, এই যে মিথেন গ্যাস, এগুলো কয়লা খনিতে অধিশোষণ মানে কি জানো? অধিশোষিত হয়ে থাকা বলতে অধিশোষণ আর শোষণ দুটো আলাদা জিনিস। এটা একটা হচ্ছে অধিশোষণ, একটা হচ্ছে অধিশোষণ। অধিশোষণ, অধিশোষণ একটা বলা হয়, একটা হচ্ছে অধিশোষণ। অধিশোষণ জিনিসটা কি, ধরো কোনো একটা পদার্থকে, ধরো সিলিকা জেলকে তুমি তাকে জলীয় বাষ্পের মধ্যে রেখেছো। জলীয় বাষ্পটা কি হবে, এর চতুর্দিকে এইভাবে জমা হবে, এইভাবে চারদিকে জমা হবে, কিন্তু এ ভেতরে ঢুকবে না, এটাকে বলা হয় অধিশোষণ। কিন্তু যদি এইরকম সিনারি হয়, এরকম একটা তুমি খণ্ড নিয়েছো, যেমন জলীয় বাষ্পের মধ্যে তুমি রেখেছো তাকে, জলীয় বাষ্পের মধ্যে রেখেছো তাকে, এই জলীয় বাষ্পগুলো কি হচ্ছে, এর চতুর্দিকে তো জমা হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ভেতরেও ঢুকে যাচ্ছে, এটাকে বলা হয় শোষণ, এটাকে বলা হয় শোষণ। শোষণ আর অধিশোষণ কিন্তু দুটো আলাদা জিনিস। এটা হচ্ছে শোষণ, পুরো যে বাইরের যে পদার্থগুলো ওগুলো হচ্ছে ওই পদার্থের ভেতরে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে শোষণ। যেরকম স্পঞ্জ, স্পঞ্জকে যদি জলে ডুবাও তাহলে কি হবে, স্পঞ্জের ভেতরেই জলের কণা ঢুকে যায়, এটা কিন্তু একটা শোষণ প্রক্রিয়া। আবার যদি তুমি সিলিকা জেল রয়েছে, সিলিকা জেল জানো, সিলিকা জেলের পাউচ, মোবাইল টোবাইল কিনবে এরকম ছোট্ট একটা পাউচ দেয়, তার ভেতরে মানে এরকম বলের মতো সাদা চকচকে সব বলের মতো জিনিসপত্র থাকে, ওগুলো হচ্ছে সিলিকা জেল বলা হয়। ওরা অধিশোষণ করে, মানে জলীয় বাষ্পকে তার চতুর্দিকে হচ্ছে জমা করে নেয় আর কি, ভেতরে ঢুকতে দেয় না, সেটা বলা হয় অধিশোষণ। তো এখানে কি হয়, কয়লা খনিতে কয়লার কঠিন স্তরে কয়লার চতুর্দিকে কি হয়, এই মিথেন গ্যাসগুলো অধিশোষিত হয়ে যায়। মিথেন গ্যাসগুলো এরকম কয়লা চতুর্দিকে, কয়লা খনির মধ্যে এরকম করে অধিশোষিত হয়ে যায়, ঠিক আছে। এই কয়লা খনির মিথেন, এইগুলোকে, একে কি বলা হয়, কয়লা খনির মিথেন গ্যাস বা হচ্ছে কোলবেড মিথেন গ্যাস বলা হয়। কোলবেড মিথেন তাহলে পরীক্ষার জন্য করে রাখবে, এই যে কয়লা খনির মিথেন গ্যাস ডবল টিক মেরে রাখলাম। সহজ জিনিস, কয়লা খনিতে কয়লার চতুর্দিকে যে মিথেন গ্যাস অধিশোষিত হয় তাকে কয়লা খনির মিথেন গ্যাস বলা হয়। কয়লা খনির মিথেন গ্যাস হলো প্রাকৃতিক গ্যাসের একটি রূপ, তাহলে এটা প্রাকৃতিক গ্যাসেরই মতোই একটা জিনিস। প্রাকৃতিক গ্যাসের সেখানেও তো মিথেন টিথেন থাকে, তাই না? প্রাকৃতিক গ্যাস, এই নিচ থেকে যে গ্যাসগুলো যেগুলো আরোহণ করা হয়, এর প্রধান উপাদান হলো মিথেন। তাহলে কয়লা খনির মিথেন গ্যাসের প্রধান উপাদান অবভিয়াসলি মিথেন গ্যাসের উপাদান তো প্রধান মিথেন। এছাড়া এখানে কি থাকে, ইথেন থাকে, প্রোপেন থাকে, নাইট্রোজেন থাকে, CO2 থাকে, এগুলো পরিমাণ, এইগুলো সামান্য পরিমাণে থাকে। এর মধ্যে বিষাক্ত H2S না থাকায় একে সুইট গ্যাসও বলা হয়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই সুইট গ্যাস বলতে কি বোঝায়, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যা যা বলছি ইম্পর্টেন্ট, স্টার মারছি, বইতে স্টার মেরে নেবে। তোমাদের কাছে তো বই রয়েছে, বইতে এগুলো স্টার মেরে নেবে, দেখবে পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন আসবে, আমি যেগুলো বলছি ওইগুলোই আসবে। তাহলে কয়লা খনির সুইট গ্যাস বলতে কি বোঝায়, তাহলে কয়লা খনির যে মিথেন গ্যাস, ওখানে বিষাক্ত H2S গ্যাস না থাকা, হাইড্রোজেন সালফাইড আর কি গ্যাস না থাকার জন্য ওই গ্যাসকে কি বলা হয়, সুইট গ্যাসও বলা হয়। মনে রাখবে এটা। নেক্সট, কয়লা খনির মিথেন গ্যাসের আরোহণ পদ্ধতি। কয়লা খনির মিথেন গ্যাস কিভাবে আরোহণ করা হয়, এখানে তার একটা ড্রয়িং দেওয়া রয়েছে। তো নট টু মাচ ইম্পর্টেন্ট, আরোহণ পদ্ধতিটা অতটাও বেশি ইম্পর্টেন্ট নয়, একবার জাস্ট জেনে নিতে হবে। দেখো কিভাবে রয়েছে, পড়িয়ে দিচ্ছি। কোলবেড মিথেন গ্যাস খনিজ কয়লার কঠিন স্তরের মধ্যে অধিশোষিত অবস্থায় থাকে। এক্ষুনি আমরা বললাম যে ধরো সাপোজ এগুলো হচ্ছে তোমার কোলবেড, এগুলো হচ্ছে কোলবেড, মাটির নিচে রয়েছে, এগুলো হচ্ছে কোলবেড। কয়লা খনিজ হচ্ছে এগুলো হচ্ছে বেড, ঠিক। এবার এইখানে মাঝখানে কি থাকে, এগুলোতে মাঝখানে হচ্ছে মিথেন গ্যাস থাকে। এরপরে বলছে দেখো, কোলবেড মিথেন গ্যাস খনিজ কয়লার কঠিন স্তরের মধ্যে অধিশোষিত অবস্থায় থাকে। যে মিথেন গ্যাসগুলো ওই কয়লা খনির মধ্যে কি ওই কয়লার হচ্ছে বাইরের স্তরে ওরা অধিশোষিত অবস্থায় থাকে। এখান থেকে নিম্নলিখিত পদ্ধতিতে কোলবেড মিথেন গ্যাসকে আরোহণ করা হয় এবং জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এখান থেকে কিভাবে আরোহণ করা হয় সেটা রয়েছে। প্রথমে একটি স্টিলের ফাঁপা পায়, আচ্ছা, ভূপৃষ্ঠের নিচে একটা ফাঁপা হচ্ছে দণ্ডের মতো চোঙের টাইপের একটা জিনিস, সেটা কি হয়, ভূপৃষ্ঠের নিচে 100 থেকে 1,500 মিটার গভীরতায় অবস্থিত কয়লা স্তরে প্রবেশ করানো হয়। এরকম একটা দণ্ডকে এইখানে তো কয়লার বেড রয়েছে, এখানে তো বেড রয়েছে, এখানে বেড রয়েছে, আমি এদিকে একটু সরিয়ে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ। তাহলে এই দণ্ডটাকে প্রথমে 100 বা 1,500 মিটার গভীরতায় তাকে প্রবেশ করানো হয়। এরপর কয়লা স্তরের উপর থেকে পাম্পের সাহায্যে জলকে উপরে বের করে আনা হয়।
তাহলে এখানে যে জলটা রয়েছে, এখানে যে জলটা রয়েছে পাম্পের সাহায্যে কি করা হয়, এই যে উপরে দেখো ওয়াটারগুলোকে সেপারেট করে দেওয়া হচ্ছে। এই যে দেখো এখানে যা জল রয়েছে জলটাকে এরকম করে পাম্পের সাহায্যে বের করে সেপারেট করে দেওয়া হয়, ঠিক আছে, উপরে আনা হয়। এর ফলে কয়লা ভূস্তরের উপর চাপ হ্রাস পায়। এবার হচ্ছে এর ফলে কয়লা ভূস্তরের উপরে চাপ হ্রাস পায় এবং কয়লা স্তরে অধিশোষিত গ্যাস মুক্ত হয়, পাইপের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের উপরে উঠে আসে। দেখো এখানে যে জলটা ছিল, ব্যাপারটা বুঝবে, জলটা ছিল, জলটা যদি এখান থেকে যদি বেরিয়ে আসে তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু টান পড়বে, এখানে ঘাটতি তৈরি হবে। সিম্পল কথা ভাবো, এখান থেকে যদি জলটা যদি এখান থেকে যদি চলে যায়, এই নীল জায়গাটা যদি খালি হয়ে যায়, তাহলে জল যদি চলে যায় তাহলে এখানে টান পড়বে। খালি হয়ে গেছে, তো তখন কি হবে, এখানকার যে মানে কয়লার সঙ্গে যে অধিশোষিত যে মিথেন গ্যাসগুলো ছিল, এই যে মিথেন গ্যাসগুলো ছিল, সেই মিথেন গ্যাসগুলো তাড়াতাড়ি করে এখানে ছুটে আসার চেষ্টা করবে, তার কারণ এখানে তো চাপ অনেকটা কমে গেছে, তাই না? তাহলে চাপ কমে যাওয়ার জন্য, ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এখানে এই সকল জায়গায় তো এই ধরো কয়লা, এগুলো কয়লা, কয়লা, এগুলো সব কয়লা ছিল। কয়লা চতুর্দিকে এইরকম মিথেন গ্যাসগুলো এরকম অধিশোষিত অবস্থায় ছিল। যখন এই জলটা এখান থেকে তুলে নিলে এখানে চাপ হ্রাস হয়ে যাচ্ছে, তখন কি করছে, এই যে গ্যাসীয় পদার্থগুলো ওই জায়গাটাতে চাপ ঠিকঠাক রাখার জন্য এরকম করে ছুটে যাবে, এরকম করে ছুটে যাবে এই জায়গায়, তাহলে এই গ্যাসগুলো ছুটে যাবে, তাহলে গ্যাসগুলো এখানে হচ্ছে পরিপূর্ণ হয়ে যাবে। তখন এই যে পাইপ দিয়ে তখন কি বেরিয়ে আসবে, গ্যাস, এই যে মিথেন গ্যাস, এই যে পিঙ্ক কালারে যেটা রয়েছে, এই যে মিথেন গ্যাস ধীরে 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 বেরিয়ে আসছে, যে মিথেন গ্যাস ধীরে ধীরে বেরিয়ে আসছে, যে মিথেন গ্যাস বেরিয়ে এলো। তাহলে একদিকে জল, একদিকে মিথেন গ্যাস বেরিয়ে এলো, ঠিক আছে, এইটাই আর কি। এর ফলে কয়লা ভূস্তরের উপর চাপ হ্রাস পায় এবং কয়লা স্তরে অধিশোষিত গ্যাস মুক্ত হয়ে পাইপের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের উপরে উঠে আসে এবং একে সংগ্রহ করে জ্বালানি রূপে ব্যবহার করা। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? প্রথমে পাইপ ঢুকিয়ে জলটাকে বের করে দেওয়া হলো, চাপ হ্রাস পেলো, ওই চাপটাকে ঠিকঠাক রাখার জন্য গ্যাসীয় যে পদার্থগুলো যেগুলো হচ্ছে অধিশোষিত অবস্থায় রয়েছে ওই গ্যাসগুলো এদিকে ফ্লো করতে শুরু করলো, যে তারা পাইপের মাধ্যমে উঠে চলে গেল, ঠিক আছে, এইভাবে। তাহলে কয়লা খনির মিথেন গ্যাস এইভাবে আরোহণ করা হয়। আচ্ছা, মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস আরোহণ পদ্ধতি, মিথেন হাইড্রেট থেকে মিথেন আরোহণ, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে মিথেন হাইড্রেট থেকে পরীক্ষায় কিন্তু সবসময় কোশ্চেন আসে। মিথেন হাইড্রেট হলো 4 মিথেন আর 23 অণু হচ্ছে কেলাস জল। তাহলে 4 অণু মিথেন এবং হচ্ছে 23টা হচ্ছে ওয়াটারের সমন্বয়ে এটা তৈরি হয়, এটা হচ্ছে কেলাস জল অবভিয়াসলি। মিথেন হাইড্রেটের সংকেত পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবসময় আসে এই মিথেন হাইড্রেট কি, হ্যাঁ এর সংকেত কি, ভীষণ ইম্পর্টেন্ট। স্টার দিয়ে রাখলাম, অনেকগুলো স্টার দিয়ে দিয়েছি, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ, তাহলে মিথেন হাইড্রেট হলো এরকম একটা কেলাসাকার পদার্থ, বরফের মতো কেলাসাকার চাই আর কি। হ্যাঁ, সেখানে কি থাকে, মিথেন থাকবে এবং ওয়াটার থাকে, ওয়াটারের মধ্যে মিথেনটা ঢুকে থাকে আর কি। তো কেলাসাকার সাদা কেলাসাকার পদার্থ, এর মধ্যে 13.3% মিথেন গ্যাস থাকে। তাহলে কত পার্সেন্ট মিথেন গ্যাস থাকে দেখো, মিথেন হাইড্রেটকে আগুনে বরফও বলা হয়, ফায়ার আইসও বলা হয়। তাহলে ফায়ার আইস কি, পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে। ফায়ার আইস হচ্ছে মিথেন হাইড্রেট। ফায়ার আইস কি জিনিস, পরীক্ষায় আসতে পারে। ফায়ার আইস হচ্ছে মিথেন হাইড্রেট, মনে থাকবে। কারণ কি, বরফের মতো দেখতে কিন্তু সেখান থেকে তো মিথেন গ্যাস পাওয়া যায়, মিথেন রয়েছে। বরফের মতো দেখতে, বরফের চাইয়ের মতো, এরকম বরফের এই চাইয়ের মতো, কিন্তু এখানে কি রয়েছে, মিথেন গ্যাস রয়েছে। তাহলে বরফের মতো দেখতে বলে আইস বলা হচ্ছে। আর ফায়ার কেন বলা হচ্ছে, তার কারণ সেখান থেকে মিথেন যে গ্যাসটা পাওয়া যায় ওই মিথেন কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে, মানে আগুন জ্বালানো যেতে পারে, ওই জন্য ফায়ার আইস বলা হলো, ঠিক আছে। ওকে, এরপরে মিথেন হাইড্রেট থেকে মিথেন আরোহণ। মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন আরোহণ করা হবে। মিথেন হাইড্রেট তো এইটা, এর ভেতরে তো মিথেন রয়েছে, তাই না? মিথেনটা পাবো কি করে, বলছে সমুদ্রে। এগুলো থাকে কোথায় মিথেন হাইড্রেট? সমুদ্রের তলদেশে থাকে, মানে বছর বছর ধরে। হ্যাঁ, বিভিন্ন আলোড়নের ফলে, ভূমিকম্প, সুনামি, বিভিন্ন আলোড়নের ফলে কি হয়, জৈব পদার্থগুলো ওগুলো হচ্ছে মাটির নিচে চাপা পড়তে 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 ওগুলো কি চাপে তাপে থাকতে থাকতে এই মিথেন গ্যাসটা উৎপন্ন করে। তো 1100 মিটার নিচে সমুদ্রের তলদেশে পাললিক শিলা স্তরে মিথেন হাইড্রেট পাওয়া যায়। কোথায় পাওয়া যায় পরীক্ষার জন্য করে রাখবে, যেগুলো বলছি খুব কেয়ারফুলি করবে, কিন্তু যা বলছি দেখবে পরীক্ষায় চলে আসবে। তাহলে পাললিক শিলা স্তরে নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায় এবং নিম্নলিখিত উপায়ে মিথেন গ্যাসকে মিথেন হাইড্রেট থেকে উত্তোলন করা হয় বা সেপারেট করা হয়, এখানে ওটাই দেওয়া রয়েছে। পরীক্ষার জন্য করে রাখবে আরোহণ পদ্ধতি, মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন পাওয়া যায়।
কার্বন ডাই অক্সাইডের ইনজেকশন, হ্যাঁ, CO2 ইনজেকশন বলা হয়। তো এর মাধ্যমে কিভাবে মিথেন হাইড্রেট থেকে মিথেন আমরা পাবো? বলছি CO2 গ্যাসকে মিথেন হাইড্রেট স্তরে পাইপের সাহায্যে প্রবেশ করানো হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে মিথেন হাইড্রেট স্তরে পাইপের সাহায্যে প্রবেশ করালে CO2 গ্যাস মিথেন হাইড্রেট থেকে মিথেনকে প্রতিস্থাপিত করে। কারণ CO2 এবং জলের অণুর মধ্যে বন্ধন, CO2 এবং জলের অণুর মধ্যে বন্ধন CH4 জলের অণুর মধ্যে বন্ধন অপেক্ষা অনেক বেশি শক্তিশালী। খুব ইন্টারেস্টিং ব্যাপার, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো মিথেন হাইড্রেট রয়েছে, তাহলে এখানে কি রয়েছে? মিথেন রয়েছে, মিথেন রয়েছে আর হচ্ছে জল রয়েছে। আমি 23 অণু জল ছেড়ে দিলাম, আমি মিথেন আর হচ্ছে জল রয়েছে। মিথেন এবং জলের মধ্যে বন্ডিং রয়েছে এই মিথেন হাইড্রেটের মধ্যে, কেলাসের মধ্যে। তো এখানে মিথেন এবং হাইড্রেট কিন্তু তারা কেলাসাকার ফর্মে রয়েছে। যখনই CO2 গ্যাস যখনই এইখানে মানে আচ্ছা তোমাকে এরকম বোঝাবো, মিথেন হাইড্রেটের ধরো এইরকম খনি, হ্যাঁ, এখানে মিথেন হাইড্রেটটা এখানে রয়েছে। প্রথমে একটা নল প্রবেশ করে দেওয়া হলো, এবার এই নল দিয়ে কি দেওয়া হয়? CO2 গ্যাস এখানে চালনা করা হয়, নল দিয়ে CO2 গ্যাস চালনা করা। প্রথমে কার সঙ্গে কার বন্ডিং ছিল? CO2 ওয়াটারের সঙ্গে মিথেনের বন্ডিং ছিল, ওয়াটারের সঙ্গে হ্যাঁ। তো প্রথমে কিন্তু মিথেনের সঙ্গে ওয়াটারের বন্ডিং ছিল। এবার এই পাম্পের সাহায্যে কি হলো? নলের মাধ্যমে CO2 গ্যাসকে এখানে কি করা হলো? এখানে প্রেসার দিয়ে ঢোকানো হলো। এই যে শিলা যেখানে হচ্ছে সমুদ্রের তলদেশে যেখানে মিথেন হাইড্রেট রয়েছে, যখনই বাবু এটা চলে আসছে, তাহলে ইনিশিয়ালি মিথেনের সঙ্গে ওয়াটারের বন্ডিং ছিল। যখনই CO2 আসছে, মনে রাখতে হবে CO2 এর সঙ্গে জলের বন্ডিংটা কিন্তু অনেক বেটার বন্ডিং। এটা হচ্ছে অনেক বেটার বন্ডিং, এটা হচ্ছে বেটার বন্ডিং, অনেক বেটার বন্ডিং হয়, অনেক বেটার বন্ডিং হয়। কার তুলনায়? ইনিশিয়ালি যেটা বন্ডিংটা ছিল CH4 এর সঙ্গে যে বন্ডিংটা ওয়াটারের থাকে, এটা হচ্ছে অনেক বেশি উইক বন্ডিং, এটা হচ্ছে উইক বন্ডিং, এটা হচ্ছে উইক বন্ডিং। এটা যদি উইক বন্ডিং হয়, এদের মধ্যে যে বন্ডিংটা, এটা যদি উইক বন্ডিং হয়, দুর্বল যদি বন্ধন হয়, এবং এদের মধ্যে যদি বেটার বন্ডিং হয়, তাহলে কি হবে? এদের মধ্যে যে বন্ডিংটা ছিল সেই বন্ডিংটা খুলে যাবে। CO2 যখনই ঢুকছে, CO2 এর সঙ্গে জলের বন্ডিংটা তার দ্রুততার সঙ্গে হবে। তাহলে CO2 আর জলের বন্ডিং তো এক্ষুনি বলেছি স্ট্রং বন্ডিং। তাহলে CO2 যখনই ঢুকলো, CO2 কার সঙ্গে বন্ডিং করে নিল? ওয়াটারের সঙ্গে বন্ডিং করে নিল, এরকম করে দিল। তাহলে ছেড়ে দেবে কাকে? CH4 কে ছেড়ে দেবে। তাহলে ছেড়ে দিল কাকে? CH4 কে ছেড়ে দিল, এই বাবুরামকে বের করে দিল। তাহলে এ বন্ডিং করলো কার সঙ্গে? এ এসে এখানে এসে কার সঙ্গে বন্ডিং করলো? এর সঙ্গে বন্ডিং করলো। আর ছেড়ে দিল কাকে? CH4 কে ছেড়ে দিল, CH4 তাহলে বাইরে বেরিয়ে চলে এলো। দেখো একজনের সঙ্গেই তো বন্ডিং হবে, তাই না? এর সঙ্গে এটার বন্ডিং ছিল, এটা তো দুটো খোপ ছিল। CO2 ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে CO2 এর সঙ্গে ওয়াটারের বন্ডিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে CH4 কে বললো, না তোমাকে থাকতে দেবো না, কারণ আমার ভালো বন্ধু চলে এসেছে, তুমি বেটার বন্ধু পেয়েছো, তাই হচ্ছে আগের বন্ধুকে তুমি ছেড়ে দিলে। তাহলে CH4টাকে সে তখন মুক্ত করে দিল। তো তখন পাইপের সাহায্যে ওটাকে বের করে নেওয়া হয়, মানে আরোহণ করা হয়। ঠিক আছে? তো এইখানে এই বন্ডিং এর ব্যাপারটা রয়েছে, এইটা একটু বুঝতে হবে তোমাকে, যে CH4 আর ওয়াটারের জন্য মধ্যে যে বন্ডিংটা থাকে, CO2 CH4 ওয়াটারের তুলনায় কিন্তু CO2 ওয়াটারের বেটার বন্ডিং হয়ে থাকে। ঠিক আছে, হয়ে গেল। এটাই দেওয়া রয়েছে যে মিথেন হাইড্রেট ছিল, এটা হচ্ছে মিথেন হাইড্রেট। CO2 গ্যাস দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে CO2 এর সঙ্গে ওয়াটারের বন্ডিং হয়ে গেল, CH4টা সেখান থেকে মুক্ত হয়ে গেল, CH4টা আমরা পেয়ে গেলাম। আর CO2 হাইড্রেট বলতে এখানে CO2 এর সঙ্গেও কিন্তু জলের বন্ডিং হয়েছে। হ্যাঁ, CO2 আর জলের বন্ডিং হয়েছে। এইভাবে করে রাখবে মিথেন হাইড্রেট কিভাবে আরোহণ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, মিথেন হাইড্রেট এবং ভবিষ্যতের বিকল্প শক্তি। বুঝতেই পারছো যে সমুদ্রের নিচে এত মিথেন হাইড্রেট রয়েছে, চাইয়ের মতো, বরফের চাইয়ের মতো রয়েছে। তো সেখান থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু আমরা মিথেন আরোহণ করতে পারি। তো এত পরিমাণ মিথেন পারি মানে আরোহণ করতে পারি যে সেগুলো কিন্তু অনেক মানে মানে কি জ্বালানির যে চাহিদা অনেকখানি কিন্তু মেটাতে পারে। ঠিক আছে, কিন্তু আরোহণ করা একটু ডিফিকাল্ট, কারণ সমুদ্রের তলদেশে গিয়ে সেখান থেকে মানে নল প্রবেশ করিয়ে তারপরে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোথায় কি পাওয়া যাচ্ছে। তো কিন্তু সেটা একটা খুব ভালো সোর্স,
কারণ সমুদ্রের তলদেশ থেকে তোলানো হচ্ছে, সেটা তো এমনিতেই থেকে যেত, তো সেখান থেকে তোলা হচ্ছে, এটা একটা বড় ব্যাপার, তাই না? পৃথিবীতে মিথেন হাইড্রেটের ভান্ডার অত্যন্ত বিশাল। দেখো মিথেন হাইড্রেটের ভান্ডার অনেকখানি, এতে প্রায় 13 থেকে 13.4% হচ্ছে মিথেন থাকে, যথেষ্ট বেশি পরিমাণে মিথেন থাকে। এটি থেকে ভৌত এবং রাসায়নিক পদ্ধতিতে সহজেই প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপাদন করা সম্ভব। তাহলে এখান থেকে সহজেই প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আরোহণ করা সম্ভব। উদাহরণস্বরূপ 1 ঘনমিটার যদি মিথেন হাইড্রেট থাকে, তাহলে এসটিপিতে সেখান থেকে প্রায় 160 ঘনমিটার মিথেন গ্যাস পাওয়া যায়। বুঝতে পেরেছো? 160 ঘনমিটার মানে অনেকটাই বেশি, তাই না? আচ্ছা, তাহলে 1 ঘনমিটার মিথেন হাইড্রেট থেকে এসটিপিতে 160 ঘনমিটার মিথেন গ্যাস আরোহণ করা পসিবল হবে। নেক্সট, মিথেন একটি উচ্চ তাপনযুক্ত জ্বালানি। মিথেন তো জ্বালানি হিসাবে খুবই উৎকর্ষ, যা কার্যকরভাবে শক্তির উৎস হিসাবে ইউজ করা যেতে পারে। ঠিক কথা, শক্তির উৎস হিসাবে তো মিথেন হাইড্রেট থেকে যে মিথেন গ্যাস পাওয়া যাবে সেটাকে জ্বালানি হিসাবে ইউজ করা যেতে পারে। উল্লিখিত কারণগুলোর ফলে যদি পৃথিবীতে থাকা বিপুল পরিমাণে মিথেন হাইড্রেটের সামান্য অংশ যদি শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যায়, তবে এটি জীবাশ্ম জ্বালানির একটা কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে শক্তি সংকট মোকাবিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস এই যে হচ্ছে মিথেন হাইড্রেট, মানে এতটাই রয়েছে সমুদ্রের নিচে, ভূগর্ভস্থিতে সমুদ্রের নিচে পাললিক স্তরে অনেকখানি কিন্তু সেখানে রয়েছে, তাই তো? হ্যাঁ, সমুদ্রের নিচে ওটা হচ্ছে মিথেন হাইড্রেট প্রচুর পরিমাণে রয়েছে। তো যদি সমস্ত মানে জীবাশ্ম জ্বালানি যদি সমস্ত শেষ হয়ে যায়, জীবাশ্ম জ্বালানি বলতে আমরা যে পেট্রোলিয়াম যেটা আরোহণ করি বা কয়লা যেটা খনি থেকে আমরা তুলি, সেগুলো যদি শেষও হয়ে যায়, মিথেন হাইড্রেটটা কিন্তু এনার্জি সোর্স হিসাবে খুব কাজে লাগতে পারে। ঠিক আছে, রিসার্চ তো চলছে, কন্টিনিউ চলতে থাকবে। তো আমরা আশা করব যে একটা ভালো শক্তির সোর্স আমরা পাবো, কারণ যেভাবে জনসংখ্যা বৃদ্ধি করছে, তো তাতে কিন্তু শক্তির চাহিদা মেটানো খুব দুরূহ হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এরই সঙ্গে শেষ হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার। আশা করছি ক্লাসগুলো তোমরা ভালো করে বুঝতে পারছো। খুব থিওরিটিক্যাল চ্যাপ্টার ছিল, আমারও খুব একটা ভালো লাগেনি, তোমারও খুব একটা ভালো লাগবে না আমি জানি, কিন্তু জানতে হবে, সিলেবাসে রয়েছে, পড়তে হবে। কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে, ইনফরমেশন রয়েছে, যেটা আমারও ভালো লাগলো। এই যে মিথেন হাইড্রেটের গল্প টল্প আমরা জানতাম না, কিন্তু ভালো লাগলো যে এত জিনিসপত্র চলছে। তো ইনফরমেটিভ জিনিস, কিন্তু ভালো লাগার জিনিস, মানে ইন্টারেস্টিং জিনিস, তাই না? ঠিক আছে, যেগুলো আমি বললাম পরীক্ষার জন্য ওইগুলো ভালো করে পড়বে, আর তোমাদের কোশ্চেন আনসার তো করাবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো কিছু ডাউট থাকলে ডাউট টেনের ক্লাসে জিজ্ঞাসা করো। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি, পরের ক্লাসে আবার নতুন চ্যাপ্টার নিয়ে আবার আসছি। ঠিক আছে, টাটা।